আজকে আমাকে দেখতে এসেছে। বিয়ে প্রায় ঠিকঠাক হয়ে গেছে। হঠাৎ আদ্র ভাইয়া কোথা থেকে দৌড়ে এসে সবার সামনে আমাকে জড়িয়ে ধরলেন। আমি ভাইয়াকে ছাড়ানোর চেষ্টা করতেছি, কিন্তু ফলাফল শূন্য। আদ্র ভাইয়া এমন ব্যবহারে সবাই যেন অবাকের শীর্ষে পৌঁছে গেছে। এলাকার সবচেয়ে ভদ্র ছেলে, তারপরও আবার নামকরা ইউনিভার্সিটির প্রফেসর, সবার সামনে এমন একটা কাজ করতেছে, ভাবা যায়? বেশ কিছুক্ষণ পর আদ্র ভাইয়া আমাকে ছেড়ে দিয়ে কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে হন হন করে বাহিরে চলে গেল। সবাই এখনো আমার দিকে মুখ হাঁ করে তাকিয়ে আছে। কি হলো এটা? আদ্র কেন হঠাৎ করে এমনটা করলো? তার মতো একটা ছেলে এমনটা করতে পারে কিভাবে? সবার মনেই এই প্রশ্ন চলতে লাগলো। আর এইদিকে আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। লজ্জা আর অস্বস্তিতে কিছু বলা তো দূরে থাক, মাথা তুলতেই পারছি না। কি হলো এটা আমার সাথে? আদ্র ভাইয়া এমনটা কেন করলো আমার সাথে? এমন নানা প্রশ্নে নিজেকে জর্জরিত করে চলেছি। আদ্র ভাইয়ার এমন ঘটনায় পাত্রের বাবা ফপিকে বলল, মিসেস রহমান, আপনি আমাদের ডেকে এনে এভাবে অপমান করলেন, আমি ভাবতেও পারিনি। পাত্রের বাবার এমন কথায় ফুপির মুখটা লাল হয়ে গেল। এমনিতেই তিনি এক কথার মানুষ, তাকে কেউ কিছু বলবে এটা তিনি শুনতে একদমই পছন্দ করেন না। কিন্তু পরিস্থিতি এখন ঠিক উল্টো, তাই তিনি বিনয়ের সাথে বললেন, দেখেন ভাই সাহেব, এমনটা যে হবে আমরা সেটা বুঝতে পারি নাই। হঠাৎ যে আদ্র এমন কিছু করবে এটা আমাদের ভাবনারও বাহিরে ছিল। এই ঘটনার জন্য আপনাদের কাছে ক্ষমা চাওয়ার মুখ আমার নাই, তারপরও পারলে আমাকে ক্ষমা করবেন। পাত্রের বাবা এতে একটুও না দমে আগের চেয়েও বেশি জোরে চেঁচিয়ে বললেন, আপনারা আমাদের ডেকে এনে অপমান করছেন। আপনাদের যদি নিজেদের ভেতরে এমন ঠিক করাই ছিল, তাহলে আমাদের ডেকে এনে এভাবে অপমান করলেন কেন? আপনাদের আমি দেখে নিব। এই বলে তিনি সবাইকে নিয়ে চলে গেলেন। পাত্রপক্ষ চলে যেতে না যেতেই ফবি হুঙ্কার দিয়ে বলল, ফারিহা, এইসব কি? আমার মান সম্মান রাখলেন আর? ফবির এমন হুঙ্কারে আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না, তাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। এখন আরো ভয়ে সারা শরীর ঝিমঝিম করছে আমার। আমার এমন অবস্থা দেখে বড় বাবা ফবিকে বলল, আহা আপু, ওকে এভাবে ধমকাচ্ছ কেন? ওকে এখন একটু রেস্ট নিতে দাও। আদ্র আসলে আমরা সবাই তার সাথে কথা বলবো তখন। বড় বাবার এমন কথায় ফবি যেন আরো ক্ষেপে গিয়ে দ্বিগুণ জোরে চিৎকার দিয়ে বলল, দাও, আরও আশকারা দিয়ে মাথায় তুলো। এত বড় একটা কাহিনী ঘটে গেল আর ওনারা এখন কিছুই বলছে না। আসুক আজকে আদ্র, ওর একদিন কি আমার একদিন। এই কথা বলে হনহন করে রুমে চলে গেলেন তিনি। ফুবি চলে গেলে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল সবাই। ফুবিকে জমের মতো ভয় পায় বললেই চলে। ফুবি চলে যেতেই বড় বাবা সবার উদ্দেশ্যে বললেন, তোমরা এখনো দাঁড়িয়ে আসছো যে? আরও কোনো নাটক দেখার বাকি আছে নাকি? বড় বাবার এমন কথাই সবাই যার যার ঘরে চলে গেল। আর আমি আমার ঘরে গিয়ে ভাবতে লাগলাম, কি হলো এটা? আমার সাথে আদ্র ভাইয়া এমনটা কেন করলো? ভাইয়া কি আমাকে ভালোবাসে? না না, তা হবে কেন? তাহলে কি? এমন নানা প্রশ্ন মনের মধ্যে উকি দিতে শুরু করলো। এবার পরিচয়ে যাওয়া যাক। আমি ফারিহা মেহবুব, আহসান মেহবুব এবং আফসানা মেহবুবের প্রথম কন্যা। ছোট ভাই আফসান মেহবুব। আর যার জন্য আজকে এত কিছু হলেও উনি হলেন আদ্রিয়ান মেহবুব আদ্র। আবরার মেহবুব মানে বড় বাবা, রোমানা মেহবুব মানে বড় মার দুই মাত্র সন্তান। বড় বোন আদ্রিতা মেহবুব বিয়ে করে এখন স্বামী নিয়ে লন্ডনে পাড়ি জমিয়েছে। আর ছোট বোন অদ্রি মেহবুব। বাকিটা গল্পে আস্তে আস্তে জানতে পারবেন। ড্রয়িং রুমে আজকে বৈঠক বসেছে। বৈঠকে আলোচনার বিষয় হলো আদ্র ভাইয়ার তখনকার ঘটনা। ড্রয়িং রুমের একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, আর ওইদিকে সবাই আদ্র ভাইয়াকে নানান প্রশ্ন করে চলেছে, কিন্তু ওনার যেন কারো কোনো কথাই কানে যাচ্ছে না। সেই তখন থেকে ফোনে কি যেন করতেছেন। ওনার এমন ব্যবহারে বড় বাবা ধমক দিয়ে বলল, আদ্রম, এটা কেমন ব্যবহার? সবাই তোমাকে কিছু জিজ্ঞাসা করতেছে আর তোমার সেদিকে কোনো খেয়াল নাই। আদ্র ভাইয়া বড় বাবার কথা এবার বলে উঠল, সবাই একসাথে প্রশ্ন করতে থাকলে আমি কিভাবে জবাব দিব? আমাকে কি জবাব দেওয়ার সুযোগ দিয়েছো তোমরা? এক এক করে জিজ্ঞাসা করো তোমরা এক্স্যাক্টলি কি কি জানতে চাও। আদ্র ভাইয়ার এমন কথা শুনে ফুপির সাথে সাথে ঝংকার দিয়ে প্রশ্ন করে বসলো, তখন মেহমানদের সামনে ফারিহার সাথে ওরকম বাজে ব্যবহার কেন করলে? তুমি কি জানতে না যে ফারিহার বিয়ের জন্য ওদেরকে আমি এনেছি? ফুপির এমন সিরিয়াস কথাই আদ্র ভাইয়া কিছুই হয়নি এমন একটা ভাব করে বলল, তো তাতে কি হয়েছে?
ফুপি আদ্র ভাইয়ের ব্যবহারে অনেকটা বিরক্ত হয়ে বলল, কি হয়েছে মানে? তুমি কি বুঝতে পারছো না আজকে তোমার জন্য আমাদের মান সম্মান কোথায় গিয়ে পৌঁছেছে? আদ্র ভাইয়া এবার একটু সিরিয়াস মুডে বলল, হ্যাঁ, তাতে কি? আমি আমার বিবাহিত স্ত্রীর সাথে যা খুশি করতে পারি, তো এটার জন্য কি পাড়ায় পাড়ায় বলে বলে অনুমতি নিতে হবে নাকি? আদ্র ভাইয়ার এমন কথাই আমি যেন আকাশ থেকে পড়লাম। এতক্ষণ মাথা নিচু করে থাকলেও এবার মাথা তুলে একটু দেখলাম, তারপর অবাক হয়ে আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, বিবাহিত স্ত্রী? আমার আবার কখন বিয়ে হলো আদ্র ভাইয়ার সাথে? তাহলে আদ্র ভাইয়া মিথ্যে বলতেছে কেন? না না, মিথ্যে কেন বলবে? তাহলে আমি কি স্বপ্ন দেখতেছি নাকি? এইদিকে আদ্র ভাইয়ার এমন কথা শুনে সবার মুখ ইয়া বড় হা হয়ে গেছে। কি বললো এটা আদ্র? ধাক্কাটা সামলে নিতে বেশ কিছুক্ষণ লাগলো। সামলে নিয়েই বাবা আদ্র ভাইয়াকে বলল, মানে কি বলছিস এসব আদ্রম? জি চাচু, ঠিকই তো বলেছি। আদ্র ভাইয়ার এমন কথায় খুবই হুঙ্কার দিয়ে বলল, ফারিহা, এসব কি শুনছি আমি? ও আর কি বলবে ফুপি, যা বলবে তা এই কাবিন নামা। এটা বলে একটা কাগজ এগিয়ে দিল বাবার উদ্দেশ্যে। বাবা কাগজটা পড়ে চেঁচিয়ে বললেন। ফারিহা, বাবার এমন চিৎকারে মাথা নিচু করে কান্না করে মিনমিন করে বললাম, বাবা এসব কিছু ঠিক না, আদ্র ভাইয়া মিথ্যে বলতেছে, আমি এর কিছুই করিনি। কিন্তু আমার কথা মনে হয় না কেউ শুনতে পেয়েছে। বাবা, ফুপি আর আদ্র ভাইয়াকে জমের মতো ভয় করি, তাই তাদের সামনে মুখ ফুটে ভালোভাবে বলতে পারলাম না। আমার এমন অবস্থা দেখে বড় বাবা বললেন, আহাম, তোমরা অযথায় আমার ফারুমাকে এমনভাবে ধমকাচ্ছ কেন? আমার মনে হচ্ছে এই সব কিছুর মূলে হলো এই আদ্রম, আর তোমরা ওকে ছেড়ে আমার ফারুমাকে ধমকাচ্ছ। বড় বাবার এমন কথায় আমার কান্না যেন বেড়ে গেল। আমি বড় বাবার পাশে গিয়ে দ্বিগুণ গতিতে কান্না করতে করতে বললাম, দেখো না বড় বাবা, আদ্র ভাইয়া শুধু শুধু মিথ্যে বলে আমাকে ফাঁসাচ্ছে। আমি এর কিছুই জানি না, শুধু শুধু আমাকে দোষারোপ করছে। আমার এমন কথায় আদ্র ভাইয়া হনহন করে উঠে এসে আমাকে টেনে নিয়ে গিয়ে কাবিন নামার কাগজটা হাতে ধরিয়ে দিয়ে বলল, তোর কাছ থেকে এটা আশা করি নাই আমি। ফারুক, ছিছি, নিজের বিবাহিত স্বামীকে বিয়ে হওয়ার পর অস্বীকার করছিস। তুই আমাকে বিয়ে করে এটা আমার সাথে করতে পারলি কিভাবে? তোর একটুও বিবেকে বাঁধলো না? আদ্র ভাইয়ার এমন কথার আমি কি জবাব দিব বুঝতে পারছিলাম না। কাবিন নামার দিকে তাকিয়ে দেখি কোণের জায়গায় স্পষ্ট জলজল করছে ফারিহা মেহবুব নামটা, আর বরের জায়গায় আদ্রিয়ান মেহবুব আদ্র, সাথে স্বাক্ষরের জায়গায় আমার স্বাক্ষর দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এটা কিভাবে সম্ভব? আমি কখনো এমন কাগজে স্বাক্ষর করি নাই, তাহলে এটা কি? তারপরও আমি মিনমিন করে বললাম, না, এটা মিথ্যে, আমি কখনো বিয়ে করি নাই তোমাকে, এই কাগজটাও মিথ্যে। আমার এমন কথায় আদ্র ভাইয়া একটু রাগী ভাব নিয়ে বলল, এরপরও তুই অস্বীকার করছিস ফারুক? তুই নিজের বিয়েকে অস্বীকার করবি? আমি ভাবতেও পারিনি। ছি ফারুক, ছি। আমাদের এমন কথা কাটাকাটি দেখে এবার ফুপি চেঁচিয়ে বলল, তোমরা থামবে? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, দেখো তোমাদের পছন্দ হয় কিনা। সেটা হলো, আদ্র আর ফারিহা যেহেতু একটা কাণ্ড ঘটায় ফেলেছে, তাই আমি চাই সামাজিকভাবে আবার ওদের বিয়ে পুনরায় দেয়া হবে, এবং সেটা খুব জলদি। কেননা এলাকায় আমাদের পরিবারের একটা সম্মান আছে। ফুপির কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি হচ্ছে আজকে আমার সাথে এসব? আমার সাথে আজকে সকাল থেকে শুধু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই চলেছে। একে তো হঠাৎ করে দেখতে আসলো, তারপর আবার আদ্র ভাইয়ের তখনকার ঘটনা, এখন আবার বিয়ে। উপরওয়ালা আমাকে রক্ষা করো এই বিপদ থেকে। আমি এই বিয়ে কখনো করতে পারবো না, কেননা আমি তো অন্য কাউকে ভালোবাসি। শুধু ভালোবাসি না, মন প্রাণ দিয়ে ভালোবাসি। তাই এবার আর চুপ না থেকে বলে উঠলাম, না ফুপি, আমি আদ্র ভাইয়াকে কখনোই বিয়ে করতে পারবো না। আমার এমন কথাই ফুপি যেন রেগে লাল হয়ে গেল। আমার দিকে হুঙ্কার দিয়ে চেঁচিয়ে বলল, লুকিয়ে বিয়ে করার সময় এই কথা মনে হয় নাই তোমার? এখন আমরা সামাজিকভাবে আবার বিয়ে দিচ্ছি, এখন তোমার এই কথা মনে হচ্ছে? ফুপির এমন হুঙ্কারে যেন আমার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠল, সাথে আমার অনেক কান্না পেল। আমি কাউকে সত্যিটা বোঝাতে পারছি না, কেউই আমার কথা বিশ্বাস করছে না। তারপরও আমি বললাম, না ফুপি, আদ্র ভাইয়ের সাথে আমার বিয়ে হয় নাই, সত্যি ফুপি, আমাকে বিশ্বাস করো। ফুপি আমার এমন কথাই আমার দিকে রাগীভাবে তাকিয়ে ধমক দিয়ে বলল, চুপ, আর একটাও কথা না। আমি যেহেতু বলেছি বিয়ে হবে, সুতরাং বিয়ে হবে। তারপর অন্যদের দিকে তাকিয়ে বললেন, এতে তোমাদের কারো কোনো আপত্তি আছে?
ফুপি যেহেতু বলেছে তাই কেউ আপত্তি করবে না, আর হলেও তাই। যেমনটা হয়েছিল আজকে, ফুপির জোরের কারণেই পাত্রপক্ষ আমাকে আজকে দেখতে এসেছিল। বাবা ফুপিকে বলল, তুমি যেহেতু বলেছ তাই আমার আর কোনো আপত্তি নাই। যদিও শুরুতে একটু আপত্তি ছিল, কিন্তু এখন ভেবে দেখলাম আদ্র ছেলে হিসেবে বেস্ট। তার ওপর ফারিয়া সারা জীবন আমাদের সাথেই থাকতে পারবে। বাবার এমন কথা শুনে আমার যাও অল্প একটু ভরসা ছিল ওটাও ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমি দৌড়ে সেখান থেকে ঘরে চলে আসলাম। এসে বালিশে মুখ গুছিয়ে কাঁদতে শুরু করলাম, কেননা এইটাই এখন আমার একমাত্র কান্নার সঙ্গী। এইদিকে ফারিয়াকে এভাবে দৌড়ে চলে যেতে দেখে আদ্র অনেকটা ভয় পেয়ে যায়। তাই সে তাড়াতাড়ি সেখান থেকে উঠে ফারিয়ার ঘরের সামনে এসে দেখতে পায় ফারিয়ার দরজা বন্ধ করে দেওয়া। এটা দেখে তার ভয়ের মাত্রা যেন দ্বিগুণ হয়ে যায়। তাই সে জোরে জোরে দরজা ধাক্কাতে শুরু করে। দরজায় কারোর জোরে জোরে ধাক্কা দেওয়ার কারণে ফারিয়ার অনেকটা রাগ হয়, আর মনে মনে বলে, এমনিতেই তো তোমরা আমার কথা বিশ্বাস করলে না, আমাকে জমের গলায় ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা করলে। এখন একটু শান্তি মতো কাঁদতে পারবো না? খুলবো না আমি দরজা, দেখি কত ধাক্কাতে পারো। বেশ কিছুক্ষণ ধরে দরজা ধাক্কা দেওয়ার পরও ভিতর থেকে যখন কোনো আওয়াজ আসলো না, তখন আদ্র যেন যায় যায় অবস্থা। সে এবার দ্বিগুণ জোরে দরজা ধাক্কা দিয়ে বলল, ফারু, দরজা কি খুলবি নাকি ভেঙে ফেলতে হবে? আদ্র এমন হুমকি শুনে মনে মনে ভাবলাম, ধুর, ভাল লাগে না। এখন আবার আরেক বিপদ, যদি দরজা না খুলি তাহলে উনি যেই মানুষ হয়তো সত্যি সত্যি দরজা ভেঙে ফেলবে, তার চেয়ে দরজা খুলেই দিই। এই ভেবে দরজা খুলতে না খুলতে আদ্র ভাইয়া আমাকে নিয়ে বিছানার উপর পড়ে গেলেন। মনে হয় ভাঙার জন্য জোরে ধাক্কা দেওয়ার মুহূর্তে আমি দরজা খুলে ফেলেছি, আর বিছানা পাশেই ছিল। বেশ কিছুক্ষণ ধরে আদ্র ভাইয়া আমার উপর পড়ে আছে, সরার কোনো নামই নেই, এক ধ্যানে তাকিয়ে আছে। আর এইদিকে আমি বেচারি যে তার চাপে চ্যাপটা হয়ে যাচ্ছি, সেই দিকে তার কোনো খেয়ালই নেই মনে হয়। এইদিকে আদ্র মনে মনে ভাবতেছে, ফারু, তোমার মধ্যে এমন কি আছে যার মায়ায় আমি বারবার পড়ে যাই? তোমার চোখে এমন কি আছে যার গভীরতায়, যার আবেশে আমার হৃদয় জুড়িয়ে যায়? বলো ফারু, বলো। কিন্তু আমি বলবো কিভাবে? আদ্র তো মনে মনে বলেছে, আর বেচারি আমি তো শেষ। এই বুইড়া খাটাসটার ওজনে তো আমি চ্যাপটা হয়ে যাচ্ছি। ওনাকে অনেক জোর দিয়ে সরাতে চেষ্টা করতেছি, কিন্তু কুলিয়ে উঠতে পারছি না। অবশেষে রেগে কিছু বলতে যাব, তার আগেই আপু, এই না না, আমি কিছু দেখিনি। এই বলে দুই চোখ হাত দিয়ে ঢেকে নিল অদ্রি। হঠাৎ এমন কথায় আদ্রর ধ্যান ভেঙে গেল। সে দেখতে পায় অদ্রি দুই হাত দিয়ে তার চোখ ঢেকে রেখেছে। এটা দেখে সে লজ্জা পেয়ে তাড়াহুড়ো করে সেখান থেকে চলে গেল। এইদিকে আমি কি বলবো বুঝতে পারছি না, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। ছি, ছোট বোনের সামনে আবার একটা বাজে পরিস্থিতিতে পড়তে হয়েছে আমাকে। তারপর বললাম, ওই হাত নামা, এইখানে কিছুই চলছে না। আর তখনকারটা একটা দুর্ঘটনা ছিল। আমার এমন কথা শুনে অদ্রি মুচকি হেসে বলল, সেটা তো বুঝতেই পারছি কেমন দুর্ঘটনা, তারপরেও বলছি আরো কয়েকদিন একটু ধৈর্য ধরো ভাবি। ওই কে তোর ভাবি রে? আমি কখনোই তোর ভাবি হব না। তোর এই বুইড়া খাটাস ভাইকে জীবনেও বিয়ে করব না। সেটা তো দেখাই যাবে, তুমি বিয়ে করো না আর না করো। আর করবে কি, তুমি তো বিয়ে করেছোই ভাবি। কথাগুলো রেগে বললাম। অদ্রির কথায় এবার আমি রেগে ধমক দিয়ে বললাম, ওই আর একবার যদি ভাবি ভাবি করিস তাহলে তোর একদিন কি আমার যতদিন লাগে। আমার কথাই অদ্রি পুনরায় মুচকি হেসে বলল, সেটা তো সময় হলেই দেখা যাবে। যে কথার জন্য আসলাম, ফুপি তোমাকে ডাকে, তোমাকে জলদি যেতে বলেছে। আমি যাচ্ছি, তুমিও আসো, তোমার জন্য বিশাল একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। এই বলে চলে গেল অদ্রি। এইদিকে আমি ভাবতে লাগলাম, সারপ্রাইজ? কি সারপ্রাইজ দিতে পারে? আচ্ছা, ওনারা মত চেঞ্জ করলো না তো যে আদ্র ভাইয়ের সাথে আমার বিয়ে দিবে না? ওয়াও, এটা হলে তো ভালোই হবে। এইসব ভেবে আগ্রহ নিয়ে ফুপিদের দিকে চলে গেলাম। আমাকে আসতে দেখে ফুপি বলল, ফারিহা, আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি আদ্র আর তোমার বিয়ে আগামী শুক্রবার বাদ-জুমা অনুষ্ঠিত হবে। যদিও আগেই তোমাদের বিয়ে হয়েছে, কিন্তু সেটা তোমরা ভুলে যাও। আর তোমাকে যাকে যাকে বলার প্রয়োজন বলবে। ফুপির কাছ থেকে এমন কথা শুনে সারপ্রাইজের আশা সারা জীবনের জন্য মিটে গেল আমার অনেক কান্না পাচ্ছে, কিন্তু সবার সামনে কান্নাও করতে পারছি না, কেননা আমার কান্নার মূল্যই যে কারো কাছে নেই। তাই আর কিছু না বলে ঘরে চলে আসলাম।
এসে আমার দীর্ঘ 4 বছরের ভালোবাসা পত্রপুরুষের চিঠিগুলো বের করে জড়িয়ে ধরলাম, কাঁদতে শুরু করলাম। আমার তো কান্নাই একমাত্র সঙ্গী হয়েছে, আর কেউ নেই আমার। কান্না করে ফোপাতে ফোপাতে বলতে লাগলাম, কই আছো তুমি পত্রপুরুষ? আমাকে কি এই বিপদ থেকে উদ্ধার করবে না? আমি যে আর পারছি না, আমাকে এসে নিয়ে যাও। আমি না হয় তোমার নাম ঠিকানা কিছুই জানি না, কিন্তু তুমি তো জানো। তাহলে আমার এই বিপদে তুমি পারছো চুপ করে থাকতে? তুমি না আমার একটুও কষ্ট সহ্য করতে পারতে না? তাহলে এখন কিভাবে সহ্য করতেছো? আমি যে আর নিতে পারছি না, প্লিজ আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাও। এইভাবে কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ছি জানি না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মনটা অনেক ফুরফুরে লাগছিল, কিন্তু যখনই আমার বিয়ের কথা মনে হলো তখনই কান্না করতে করতে মনে মনে ভাবতে লাগলাম, না, আমি পারবো না অন্য কাউকে ভালোবাসতে, অন্য কাউকে বিয়ে করতে। আমাকে কিছু একটা করতেই হবে। এই ভেবে বাবার কাছে এসে দেখলাম উনি চেয়ারে বসে পত্রিকা পড়তেছে। এটা দেখে বাবার পায়ের কাছে বসে কান্না করতে করতে বললাম, প্লিজ বাবা, আমি এই বিয়ে করতে পারবো না। আদ্র ভাইয়ের সাথে আমার কিচ্ছু ছিল না, প্লিজ তুমি বিশ্বাস করো, আমি যে অন্য কাউকে ভালোবাসি। আমার এমন কথা শুনে চোখ মুখ শক্ত করে বাবা বলল, অত বড় একটা বাজে কাজ করার আগে তোমার মনে ছিল না এই কথাটা? আমাদের পরিবারের সম্মানের কথাও একবার ভেবে দেখলে না, আর এখন এসে ওকালতি করা হচ্ছে। তোমাদের তো বিয়ে হয়েছে, তাহলে লোক জানাজানি হয়ে যাওয়ার আগে সামাজিকভাবে আর একবার বিয়ে করতে তোমার সমস্যা কোথায়? বাবা চোখ রাঙিয়ে রেগে বললেন। বাবার এমন রাগ মিশ্রিত কথাই আমার কান্নার গতি যেন দ্বিগুণ হয়ে গেল। আমি কান্না করতে করতে ফোপাতে ফোপাতে বললাম, প্লিজ বাবা, বিশ্বাস করো, আমি এমন কাজ করি নাই। আদ্র ভাইয়া আমাকে ফাঁসাচ্ছে। আমি কালকের আগে এই সম্পর্কে কিছুই জানতাম না। আদ্র ভাইয়াকে আমি বিয়ে করতে পারবো না। প্লিজ বাবা, কিছু একটা করো, প্লিজ। আমার কান্না করতে করতে এমন অবস্থা দেখে বাবা একটু নরম হলো। যতই হোক না কেন, বাবা মেয়ের সম্পর্ক বলে কথা। সব বাবাই সকল সন্তানদের ভালোবাসে, কিন্তু তাদের মেয়েদের একটু বেশিই ভালোবাসে। তিনি আমাকে বসা অবস্থাতেই আমার মাথা তার কোলের উপর টেনে নিয়ে মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমি বুঝতে পারছি মা, কিন্তু মা, এখন কি আর বিয়ে ভেঙে দেওয়া সম্ভব? কাল বাদ পরশু বিয়ে, তাই এ পর্যন্ত আমাদের প্রায় সব আত্মীয়দের বাসায় আর আমাদের এলাকায়ও নিমন্ত্রণ পাঠানো হয়ে গেছে। এখন যদি তাদেরকে বলা হয় যে বিয়ে হবে না, তাহলে কি হবে বুঝতে পারছিস? বাবার কথায় কি বলবো বুঝতে পারছি না। আমি যে এর কোনো জবাবই খুঁজে পাচ্ছি না। আমাদের এলাকার সবাই আমাদের পরিবারকে যথেষ্ট সম্মান করে। আমার জন্য যদি আমাদের পরিবারের সম্মানে আঘাত লাগে, তাহলে তো আমি সহ্য করতে পারবো না। আমি কিভাবে পারবো এতটা স্বার্থপর হতে? আমার জন্য আমার পরিবারের দিকে কেউ আঙুল তুলবে, এটা আমি কখনোই চাই না, আর চাইবও না। আমি না হয় সবার আনন্দ আর পরিবারের সম্মানের কথা ভেবে আমার এতদিনের লুকায়িত ভালোবাসাকে জলাঞ্জলি দিলাম। আমার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে বাবা আবার বললেন, দেখ মা, আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা। আমি তো বললামই, এখন তুই যদি বিয়ে ভাঙতে বলিস তাহলে আমি ভেঙে দিব। আর আদ্রকেও তো আমি ছোট থেকেই দেখেছি, ওর কাছে তুই অনেক সুখী থাকবি। আর তাছাড়া তুই আমার একমাত্র মেয়ে, তুই সবসময় আমার কাছেই থাকবি, সুখে থাকবি। এর চেয়ে বেশি আর কিছু কি চাইতে পারি আমি? বাবার কথার কোনো উত্তর না দিয়ে বাবার কোলে মাথা দিয়ে শুয়ে থাকলাম, যদি মনটা একটু শান্ত হয় এই আশায়। আমাকে কিছু না বলে চুপ থাকতে দেখে বাবাও আর কিছু না বলে আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। আপু, আপু তোমাকে ডাকছে। হে কি, তুমি এভাবে শুয়ে শুয়ে কান্না করতেছো কেন? আমি শুয়েছিলাম, হঠাৎ অদ্রি এসে কথাগুলো বলল আমাকে। অদ্রিকে দেখে আমি তাড়াতাড়ি করে চোখ মুছে বললাম, কই কান্না করতেছি, চোখে কি যেন পড়েছিল। আপু, আমাকে কি তোমার হাবলো মনে হয়? আমি স্পষ্ট দেখলাম তুমি কান্না করতেছো। আরে না, তুই ভুল দেখছিস। এই দেখ, আমি হাসতেছি। আর আমি কেন কান্না করবো রে? কান্না করে তো তারা যাদেরকে পরিবার ছেড়ে অন্য একটা পরিবারে যেতে হয়, কিন্তু আমার তো আমার পরিবারকে ছেড়ে অন্য কোথাও যেতে হচ্ছে না। তাহলে আমি কান্না করব কেন? আমার কথা শুনে অদ্রি বলল, তুমি সবসময় এমন হাসি খুশি থাকবে। তোমাকে কষ্ট পেতে দেখলে আমার একটুও ভালো লাগে না। কিন্তু মনে মনে নিজেই নিজেকে বলতে লাগলো, তুমি মুখে যতই বলো না কেন, তুমি যে কষ্টে, মনে মনে অনেক কষ্টে আছো, এটা আমি বুঝতে পেরেছি। যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই তো, প্রায় সব সময় তো তোমার আর আপুর কাছেই ছিলাম। আমি জানি তুমি কেন কষ্ট পাচ্ছ, সেটা কখনোই বলবে না,
কিন্তু তোমার এই কান্নার পেছনের কি কারণ আছে সেটা আমাকে খুঁজে বের করতেই হবে। আর এর জন্য যদি ভাইয়াও দায়ী হয় তাহলেও তাকে শাস্তি পেতে হবে। তোমাকে কথা দিলাম আপু। এই টপিক চেঞ্জ করার জন্য আমি বললাম, আচ্ছা এখন বলতো বড় বাবা কেন ডাকে আমাকে? বিশেষ কোনো দরকার আছে নাকি? সেটা কি আমাকে বলেছে? আমাকে শুধু বললো যাও তো গিয়ে মারুফাকে ডেকে নিয়ে আসো। তোমাকে সবাই কত ভালোবাসে, আমাকে একটুও ভালোবাসে না কেউ। অদ্রি এই কথা বলে ন্যাকা কান্না শুরু করলো। অদ্রির এমন ন্যাকা কান্না দেখে বললাম, কেন রে, তোর কেন এমন মনে হয়? আমার কথা শুনে অদ্রি ঠোঁট উল্টিয়ে বাচ্চাদের মতো করে বলল, কেন হবে না তুমিই বলো। সবাই তোমাকে মামা বলে ডাকে আর আমাকে ওই আদ্রি বলে ডাকে। ভালোবাসলে কি এমন করে ডাকতো? অদ্রির এমন অভিযোগ শুনে আমি মুচকি হাসলাম। ভাবলাম, যাক বাবা, এই মেয়ে এটাও খেয়াল করেছে। তারপর মজা করে বললাম, আহা কাঁদে না সোনা, কাঁদে না, আমি আছি না। কেউ ভালোবাসুক আর না বাসুক, আমি তো তোকে অনেক ভালোবাসি। এখন যা গিয়ে বড় বাবাকে বল আমি আসতেছি। আমার কথা শুনে অদ্রি চলে গেল, আর আমি ওর চলে যাওয়ার পানে তাকিয়ে বলতে লাগলাম, সরি রে বোন, তোর থেকে সব কিছু লুকাবার জন্য আজকে তোকে মিথ্যে বললাম। আমাকে তুই ক্ষমা করে দিস। এছাড়া যে আমার আর কোনো উপায়ই ছিল না। তুই তো ছোট, তোকে যদি বলতাম তাহলে তুই তো আমাদের পরিবারের দিকটা না ভেবে আমার কথাই ভেবে হয়তো কিছু একটা করার চেষ্টা করতিস। কিন্তু এটা যে আমার পরিবারের সম্মানের দিকে আঙুল তুলতো। আমার জন্য আমার পরিবারের দিকে কেউ আঙুল তুলবে, এটা যে আমি কখনোই চাই না। আমাকে ডেকেছিলে বড় বাবা? বড় বাবাকে বই পড়তে দেখে ওনার কাছে গিয়ে বললাম। আমাকে এই কথা বলতে শুনে বড় বাবা বইটা রেখে আমাকে ওনার পাশে টেনে নিয়ে বলল, এসেছিস ফারুমা? আমি যে জন্য তোকে ডেকেছিলাম। হ্যাঁ বড় বাবা বলো। পরশু দিনই তো তোদের বিয়ে, তাই আমি বলতে চাচ্ছি তুই তোর বন্ধু বান্ধব যাদের যাদের দাওয়াত দিতে চাস দিয়ে দিস। বিয়ের কার্ডও এসে গেছেন, আর আজকে কিছুক্ষণ পর বিয়ের শপিং করতে যেতে হবে। তুই বরং অদ্রি আহসানের সাথে তোর কোনো বান্ধবী থাকলে নিয়ে যাবি। জি বড় বাবা। আচ্ছা তাহলে এখন যা, রাতে নাকি খাস নাই, কিছু এখন গিয়ে খাবি। জি বড় বাবা। আচ্ছা তাহলে এখন আয়। বড় বাবার কাছ থেকে উঠে আমি কিছু খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে তিশাকে জানিয়ে দিলাম, আর আজকে আমাদের সাথে শপিংয়ে যেতে হবে সেটাও বলে ফোন রেখে দিলাম। মনে শান্তি না থাকলে কিছুই ভালো লাগে না, কথাটা আসলেই সত্যি, যেটা আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। তারপরও যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক রাখতে চেষ্টা করতেছি, কেননা আমার ওপরই যে আমার পরিবারের মান সম্মান নির্ভর করছে। কিন্তু মন তো আর সেটা মানতে চায় না। মন তো ছুটে যেতে চায় তার কাঙ্ক্ষিত আবাসস্থল আর সেই পত্রপুরুষের কাছে। কিন্তু তারপরও আমি মনের কথা না শুনে মনকে অনেকটা শক্ত করে পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। জানি না শেষ পর্যন্ত কতটা সফল হতে পারবো। আপাতত মনকে ব্যস্ত রাখার জন্য একটা গল্পের বই হাতে নিয়ে পড়তে লাগলাম। অপরদিকে আদ্র রেডি হচ্ছে, এখন তাকে ভার্সিটিতে যেতে হবে। এমন সময় হঠাৎ আফসানের আগমন। আদ্র আফসানকে দেখে জিজ্ঞাসা করে, কি রে পিচ্ছি, কিছু বলবি? আদ্রর এমন কথায় আফসান হালকা রেগে গিয়ে চোখ মুখ লাল করে বলে, দেখো ভাইয়া, তোমাকে আমি অনেকদিন মানা করেছি আমাকে পিচ্ছি বলবে না। আমার বয়স 10 চলতেছে, আবার যদি কখনো আমাকে পিচ্ছি বলো তাহলে কিন্তু আমি বড় বাবার কাছে তোমার নামে বিচার দিব। আদ্র আফসানের কথায় একটু হেসে বলল। আচ্ছা সরি, যা আর বলবো না। আফসান আদ্রের কথা শুনে বলল, তুমি তো প্রতিবারই বলো যে বলবে না, তারপরও বলো। আচ্ছা আর বলবো না, আমার দেরি হচ্ছে, কিছু বলবি নাকি? বড় বাবা তোমাকে ডাকে, কি জন্য বলবে? আচ্ছা তুই যা, আমি আসছি। আফসান চলে গেলে আদ্র রেডি হয়ে তার বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, বাবা কিছু বলবে? ফারিয়া আজকে বিয়ে শপিং করতে যাবে, তোকে ওদের সাথে থাকতে হবে। আদ্র মিস্টার আবরার মেহবুবের কথা শুনে বললাম, কিন্তু বাবা আমি তো ভার্সিটি যাচ্ছি, আমার ভার্সিটিতে ক্লাস নিতে হবে, তাহলে আমি কিভাবে? আদ্রর কথা শুনে আবরার সাহেব রেগে বললাম, অত কিছু শুনতে চাইছি আমি, যেটা বলেছি সেটাই করবি। আবরার সাহেবের কথায় আদ্র আর কোনো প্রতিবাদ না করে বললাম, ঠিক আছে বাবা, আমি অদ্রিকে বলে যাচ্ছি কখন কোথায় থাকতে হবে, আমি ওদিক দিয়ে যাব এখন। তারপর আদ্র আবরার সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে অদ্রিকে জায়গা আর সময় বলে ভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে যায়। দুপুর 2টা। ফারিয়া, অদ্রি, আফসান
আর তিশা শপিংয়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। কিছুক্ষণ পর তারা শপিং মলে পৌঁছে যায়। তারপর হঠাৎ ফারিয়া শপিং মলের অপোজিটে এমন কিছু দেখতে পায় যার জন্য তার অনেক রাগ হয়। রাগে সারা শরীর জ্বালা করতে শুরু করে আর মনে মনে বলে, তুই এইখানে এসব কাজ করতেছিস আর তোর জন্য আমার উপর দিয়ে কত কিছু যাচ্ছে, তোকে যে আমি কি করব। এই বলে সে অনেকটা রাগ নিয়ে এগিয়ে যেতে থাকে। হঠাৎ সে দেখতে পায় একটা মেয়ে আদ্রকে খুব বাজেভাবে জড়িয়ে ধরে আছে। এটা দেখে আমি সাথে সাথে চোখ বন্ধ করে নিলাম, কেননা এসব আমার একদমই সহ্য হচ্ছে না। মনের কোথাও একটা কেমন কেমন লাগতেছে আর আদ্র ভাইয়ের উপর অনেক রাগ হচ্ছে, কিন্তু কেন এমনটা হচ্ছে সেটা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। আশেপাশে কি হচ্ছে সেটা দেখার জন্য প্রায় সাথে সাথেই চোখ খুললে দেখতে পাই আদ্র ভাইয়া মেয়েটার থেকে দূরে দাঁড়িয়ে মেয়েটাকে অনেকটা রেগে কি যেন বলছে। এটা দেখে আমি আদ্র ভাইয়াকে মনে মনে একটা ধন্যবাদ দিলাম, কিন্তু কেন দিলাম সেটা জানি না। তারপর আর ওদিকে না গিয়ে অতিথিদের কাছে ফিরে আসলাম। কিছুক্ষণ পর আদ্র ভাইয়া আমাদের কাছে আসলে আমরা বিয়ের কেনাকাটা শুরু করলাম। বিয়ের জিনিসপত্রের কাছে যতই যাচ্ছি ততই আমি কিছুতেই মনকে স্বাভাবিক রাখতে পারছি না। অনেক চেষ্টা করতেছি কিন্তু কিছুতেই পারছি না। আমার অনেক কান্না পাচ্ছে, মন চাচ্ছে চিৎকার করে কান্না করতে, কিন্তু পরিস্থিতির কারণে সেটাও পারছি না। কিন্তু তারপরও কি কান্না থেমে আছে? ভিতরে ভিতরে তো আমার বোন ভালোবাসার তীব্র বেদনার আগুনে পুড়ে দগ্ধ হচ্ছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠতেই বিছানার একপাশে একটা চিঠি দেখতে পেলাম, যেটা একটা লাল টকটকে গোলাপ ফুল দিয়ে চাপা দেওয়া। চিঠিটা দেখার সাথে সাথেই আমার মনের মধ্যে ধক করে উঠল। এ যে আমার পত্রপুরুষের চিঠি, পূর্বের ন্যায় আজকেও ঠিক একইভাবে রাখা, পূর্বের ন্যায় ঠিক একই সময় যার আবির্ভাব। শুধু পার্থক্য একটাই, পূর্বের ন্যায় আজকে আর সেই পত্র ভালোবাসার টানে উৎফুল্ল হয়ে পড়তে পারছি না। মন তো পড়ার জন্য আনচান করতেছে, কিন্তু সব সময় যে মনের কথা শুনতে নেই, কোনো কোনো সময় পরিস্থিতির কথাও শুনতে হয়। আর আমি আজ সেই পরিস্থিতির শিকার, তাই আমি চাইলেও যে আর এর বাহিরে যেতে পারবো না। তাই আর মনের কথা না শুনে পরিস্থিতির সাথে নিজেকে পুরোপুরি খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করতেছি। তারপর চিঠিটাকে আগের চিঠিগুলোর সাথে রেখে দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। আপু, তোমার কি কিছু হয়েছে? তুমি কি কোনো কারণে মন খারাপ করেছো? মনের বেদনা কমানোর জন্য গল্পের বই পড়ছিলাম, এমন সময় হঠাৎ অদ্রি এসে উপরের কথাটা বলল। অদ্রি এইভাবে হঠাৎ কথা বলায় কিছুটা চমকে গেলাম। তারপর অদ্রিকে দেখে স্বাভাবিক হয়ে বললাম, আরে আমার আবার কি হবে, আমি তো ঠিকই আছি। আমার এমন কথায় অদ্রি কিছুটা আশাহত হলো। হবে নাই বা কেন, তার থেকে যে বারবার আমি বিষয়টাকে লুকানোর চেষ্টা করে যাচ্ছি। অদ্রি এবার আশাহত কণ্ঠে বলল, তোমাকে মনমরা দেখতে আমার একটুও ভালো লাগে না। কিছু হলে বলো আমাকে, আমি সর্বোচ্চ চেষ্টা করব। অদ্রির এমন কথায় আমি বললাম, আরে না, কিছুই হয়নি, আমি ঠিকই আছি। তারপর কথা কাটানোর জন্য বললাম, তা কিছু কি বলবি নাকি? আমার কথার জবাবে অদ্রি বলল, আপু, কিছুক্ষণ পর মেহেদি অনুষ্ঠান শুরু হবে, তাই তোমাকে বলার জন্য আসলাম। অদ্রির কথা শুনে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে থাকবো। ঠিক আছে আপু, আমি তাহলে যাই। আচ্ছা আয়। অদ্রি চলে গেলে আমি ওর পানে চেয়ে বিড়বিড় করে বলতে লাগলাম, বোন রে, ক্ষমা করে দিস, আমার যে তোর কাছ থেকে লুকানো ছাড়া কোনো উপায়ই ছিল না। সকাল থেকে সারা বাড়ি বিয়ের আমেজে গমগম করছে। বাড়ির বড় ছেলে মেয়ের বিয়ে বলে কথা, চারিদিকে লোকজন ছুটোছুটি করছে, আনন্দ করছে, বিভিন্ন খোশ গল্প করছে, কেউ কেউ আবার আড্ডায় মেতে উঠেছে। কিন্তু এত কিছুর মাঝেও নিজেকে সামনে রাখতে কষ্ট হচ্ছে। বারবার মনে হচ্ছে এই তো আর কিছু সময় পরই আমি যে আমার পত্রপুরুষকে নিয়ে ভাবার অধিকার চিরতরের জন্য হারিয়ে ফেলবো। তখন চাইলেও যে ভাবতে পারবো না, কেননা আমি যে তখন অন্যের অধিকার, আমি না চাইলেও যে আমি তার। এইদিকে যখন আমি ভাবনাতে মগ্ন, তখন কেউ যে দূর থেকে আমার গতিবিধির উপর আমায় অজান্তে কড়া নজর রাখতেছে, সেটা আমি কিছুতেই ভাবতে পারিনি। বাসর ঘরে বসে আছি, মনে এক রাশ অপ্রাপ্তির ছোঁয়া নিয়ে, সাথে হাজারো বিষাদময় স্মৃতির পদচারণায় নিজেকে সামলে নেওয়ার প্রবল চেষ্টা করতেছি। কিন্তু এই বাসর রাত নিয়েই আমার ছিল হাজারো স্বপ্ন, হাজারো আশা প্রত্যাশা, বিভিন্ন পরিকল্পনা, যা আজকে আমার কাছে মরীচিকার ন্যায়। দরজায় টোকা পড়ার শব্দটা আমার ভিতরে যেন তীব্র আলোড়নের সৃষ্টি করলো। মনে হতে লাগলো এই তো আর কিছুক্ষণ পরেই আমাকে না চাইলেও অন্য কারো অস্তিত্বে বিলীন হতে হবে। অনাকাঙ্ক্ষিত সেই পুরুষের অধিকার রক্ষায় দিনের পর দিন নিজের সাথে সংগ্রাম করে যেতে হবে।
হঠাৎ আদ্র ভাইয়ার এমন কথায় আমার ভাবনার পরিসমাপ্তি ঘটল। আদ্র ভাইয়ার এমন কথায় আমি কিছুটা অবাক হলাম, কেননা এই প্রথম তিনি আমাকে তুমি করে বলতেছে। বিষয়টাকে ততটা পাত্তা না দিয়ে আমি বললাম, তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে আদ্র ভাই, তারপর না হয় আপনি যা বলার বলিয়েন। আদ্র ভাই আমার কথা শুনে কিছুটা মুচকি হেসে বলল, এখন তো আমাদের বিয়ে হয়েছে, এখন কি ভাইয়া বলা ছাড়বে না? সারা জীবন শুধু ভাই ভাই করে গেলে, এখন অ্যাটলিস্ট ছেড়ে দাও। আমি আদ্র ভাইয়ের কথাটা তেমনটা পাত্তা না দিয়ে হালকা রাগের সুরে বললাম, আপনাকে আমার কিছু জিজ্ঞেস করার আছে, করব কি? আমার কথা শুনে আদ্র ভাইয়া পুনরায় মুচকি হেসে বলল, অবশ্যই, যা ইচ্ছা জিজ্ঞেস করতে পারো। তুমি আমার বিয়ে করো নববিবাহিত বউ বলে কথা, আর তাছাড়াও বাসরাতে তো একে অপরকে ভালোভাবে জানতে হয়, তাই না? আদ্র ভাইয়ের মুখে বাস্যরাত কথাটা শুনে আমার মনে শিহরণ বয়ে গেল, সারা শরীর কাঁপতে শুরু করলো, আর মনে হতে লাগলো আদ্র ভাই কি আমার উপর অধিকার দাবি করবে নাকি? বাস্যরাতে তো। তোমার কি আমাকে এমন মনে হয় ফারু? হঠাৎ আদ্র ভাইয়ের মুখ থেকে এমন কথা শুনে আমার ধ্যান ভাঙলে আমি চমকে গেলাম। তিনি কিভাবে আমার মনের কথা বুঝতে পারলেন? আমি তো জোরে বলি নাই, তাহলে কিভাবে? মনের কথা যদি কেউ এত জোরে ভাবতে পারে, তাহলে পাশের লোক সেটা শুনতে পারবে না কেন? আদ্র ভাই মুচকি হেসে বলল। আদ্র ভাইয়ের এমন কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম, আর ভাবতে লাগলাম আমি জোরে বলে ফেলেছি, তাও আবার আদ্র ভাইয়ের সামনে। আদ্র ভাইয়াকে নিয়ে এমন বাজে বাজে কথা, আমি আদ্র ভাইয়ের সামনে আমার মুখ দেখাবো কিভাবে? এখন যেভাবে মুখ দেখাচ্ছ ঠিক সেভাবেই। আদ্র ভাইয়া মুচকি হেসে বলল। আদ্র ভাইয়ের এমন কথাই আমি কিছুক্ষণ তার দিকে হা করে তাকিয়ে থাকলাম। আমাকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে আদ্র খোঁচা দিয়ে পুচকে হেসে বলল, এভাবে হাঁ করে গিলতে থাকলে আমার তো হাঁপানি রোগে তো ধরবে, আম শিওর। তাই এভাবে হাঁ করে না থেকে অল্প অল্প করে দেখো, আমি তো আর পালিয়ে যাচ্ছি না। আদ্র ভাইয়ের এমন কথাই আমি লজ্জায় মুখ নিচু করে ফেললাম। আমার এমন লজ্জা পাওয়া দেখে আদ্র ভাই মুচকি হেসে বলল, অলরাইট, আর লজ্জা পেতে হবে না। লজ্জায় যেভাবে লাল হয়ে যাচ্ছ, কখন যে তোমাকে টুপ করে খেয়ে ফেলবো নিজেও জানি না, তখন যেন আবার আমাকে দোষ দিতে পারবে না। ওনার এমন কথাই আমার লজ্জা যেন দ্বিগুণ হয়ে গেল। লজ্জায় আর অস্বস্তিতে মনে হতে লাগলো আমি যেন মাটির সাথে মিশে যাই। আমার কেন এত লজ্জা লাগতেছে আমি কিছুতেই বুঝতে পারছি না। আমার তো এখন আদ্র ভাইয়ার উপর রাগ হওয়ার কথা। আমার এমন অবস্থা দেখে আদ্র ভাইয়া কথা ঘোরানোর জন্য বলল, আচ্ছা, তখন কি যেন জিজ্ঞেস করতে চাচ্ছিলে? এখন কি জিজ্ঞাসা করবেন ম্যাডাম, নাকি ওটা কালকের জন্য রেখে দিবেন? আদ্র ভাইয়ের এমন কথাই আমি বাস্তবে ফিরে আসলাম। আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে অসহায় ভঙ্গিতে বলতে লাগলাম, আপনি আমার সাথে কেন এমন করলেন আদ্র ভাই? কেউ না জানুক, আপনি তো জানতেন আমাদের কোনো বিয়েই হয়নি, তাহলে কেন আপনি আমার সাথে এমন নাটক করলেন? উত্তর দেন আদ্র ভাই, উত্তর দেন। আদ্র ভাই আমার কাছ থেকে যেন এমন প্রশ্ন শুনে অবাক হয়ে গেল। অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি এখনো বুঝতে পারো নাই? এটা কিভাবে সম্ভব? আদ্র ভাইয়ের মুখ থেকে এমন অবাস্তব কথা শুনে আবার আমার রাগ হতে লাগলো। আমি হালকা রেগে বললাম, না, আমি কিছুই বুঝতে পারি নাই। আপনি কেন আমার সাথে এমন করলেন? আজকে আপনার জন্য আমার জীবন এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। কেন এমন করলেন আদ্র ভাই, কেন? এবার আদ্র ভাইয়া এমন কথা বললেন শুনে আমার রাগে সারা শরীর কাঁপতে লাগলো। আমার প্রশ্নের জবাবে আদ্র ভাইয়া বললেন, আপনি আমার জীবনটা নিয়ে এভাবে কেন খেললেন আদ্র ভাই? আমি আপনার কাছে কি অন্যায় করেছিলাম যার জন্য আপনি আমাকে এত বড় একটা শাস্তি দিলেন? আজকে আপনার জন্য আমার জীবন এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে কেউই আমার কথা বিশ্বাস করতে চাইছে না। কেন এমনটা করলেন আমার সাথে আদ্র ভাই, কেন? আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে হালকা রেগে বললাম। আমার এমন প্রশ্নে আদ্র ভাইয়ের মুখটা কেমন যেন চুপসে গেল। তারপর অসহায় ভঙ্গিতে বলল, ফারু, এখন আমি তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। তবে একটা কথা মনে রেখো, কেউই তোমার কথা অবিশ্বাস করেনি, বরং সবাই তোমাকে অনেকটা বিশ্বাস করে আর ভালোবাসে। আদ্র ভাইয়ের এমন কথাই আমি রেগে গিয়ে বললাম, আপনি সব কিছু দেখার পর এমন কথা কিভাবে বলতে পারলেন যে সবাই আমাকে বিশ্বাস করে? যদি বিশ্বাসই করতো তাহলে আমার উপর দিয়ে এতটা ঝড় বেয়ে যেত না কখনো। আদ্র ভাইয়া আমার কথাই সিরিয়াস ভঙ্গিতে বলল, ফারু প্লিজ, এত রেগে যাচ্ছ কেন? বললাম তো সময় হলে তুমি ঠিকই বুঝতে পারবে। আর তখন যদি আমাকে তোমার ভুল মনে হয়, তাহলে আমাকে যা শাস্তি দেওয়ার তুমি দিও, আমি মাথা পেতে নেব।
আদ্র ভাইয়ের এমন কথাই আমি অনেকটা অবাক হয়ে গেলাম। তারপর বিড়বিড় করে বললাম, এটা কিভাবে সম্ভব? আর আদ্র ভাইয়া এতটা সিরিয়াস বিষয় নিয়ে মিথ্যা কিছুতেই বলতে পারে না। তাহলে কি আমি ভুল? আর ভাবতে পারছি না। আদ্র ভাইয়া আমার এমন অবস্থা দেখে এই বিষয়টাকে বাদ দেওয়ার জন্য মুচকি হেসে বলল, থাক থাক, আরো বেশি ভাবতে হবে না। তোমার যে শরীরের অবস্থা, আল্লাহ, বেশি ভাবতে ভাবতে যদি আবার কঙ্কাল হয়ে যাও, তখন আমার ভবিষ্যৎ বাবুদের কি হবে? আমার অনেক আশা নাতি নাতনিদের সাথে গল্প করার, তার কি হবে? আদ্র ভাইয়ার এমন কথাই আমি হাঁ করে ওনার দিকে তাকিয়ে রইলাম। বইরা খাটাস বলে কি? আমি এখনো পিচ্ছি একটা মেয়ে, আর উনি এখনই নাতি নাতনিদের চিন্তা করে ফেলেছে। আমাকে এমন হাঁ করে তাকিয়ে থাকতে দেখে আদ্র ভাইয়া মুচকি হেসে খোঁচা দিয়ে বলল, থাক থাক, এভাবে আর হাঁ করে গিলতে হবে না আমাকে। আমি জানি তোমার বড় অনেক হ্যান্ডসাম। এখনই এইভাবে লোক দিও না, বাকি জীবনের জন্য কিছু রাখো। যেভাবে হাঁ করে দেখছো, আমার তো কেমন কেমন একটা অন্যরকম ফিলিংস আসছে। আদ্র ভাইয়ার এমন কথাই আমি অনেকটা লজ্জা পেলাম। কখনোই এমন পরিস্থিতিতে পড়িনি আগে। আর এই বইরা খাটাস বজ্জাত চামচিকা বেটাই আমাকে শুধু শুধু লজ্জায় ফেলতেছে। আমাকে মনে মনে গালি দেওয়া শেষ হলে এখন ঘুমান, বেশি রাত জাগা ঠিক না, ওকে? এই বলে তিনি বিছানায় শুতে নিলেই আমি তাড়াতাড়ি করে বললাম, না না, আমি আপনার সাথে এক বিছানায় ঘুমাতে পারবো না, আপনি বরং নিচে ঘুমান। আদ্র ভাইয়া আমার কথাকে বিন্দুমাত্র গ্রাহ্য না করে বিছানায় শুয়ে পড়ল। তারপর আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমার তো আপনার সাথে এক বিছানে ঘুমাতে কোনো অসুবিধা নাই। আপনার যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে মেঝে তো আছেই, আপনি বরং সেখানেই ঘুমান। কিন্তু খবরদার অন্য ঘরে যাওয়ার চিন্তাও মাথা থেকে ছেড়ে ফেলুন, কেননা এখন থেকে আপনাকে আমার ঘরেই ঘুমাতে হবে। আদ্র ভাইয়ের এমন ব্যবহারে আমার অনেক রাগ হতে লাগলো। আমি রেগে ফোপাতে লাগলাম। আমার এমন অবস্থা দেখে আদ্র ভাইয়া মুচকি হেসে বলল, ম্যাডাম, আপনাকে কিন্তু রাগি লোকে অনেক কিউট লাগে, আর তা দেখে আমার ফিলিংস আসতে শুরু করে। যদি ভুল করে কিছু একটা করে ফেলি, তাহলে তার জন্য আমাকে আবার দোষ দিতে যাবেন না। তাই কিছু করার আগে আপনি বরং ঘুমিয়ে পড়ুন তাড়াতাড়ি। আদ্র ভাইয়ের এমন কথাই আমি যেন আকাশ থেকে পড়লাম। লোকটা বলে কি, রাগকে এক মুহূর্তে পানি কিভাবে করতে হয় এটা মনে হয় এনার চেয়ে ভালো কেউই জানে না। তারপর আমি আর কোনো উপায় খুঁজে না পেয়ে একপাশে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে খোঁচা খোঁচা কিছুর শব্দে আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলতে দেখতে পেলাম আমি আদ্র ভাইয়ের বুকে মাথা রেখে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি। এটা দেখার সাথে সাথেই লাফ দিয়ে বিছানা থেকে নেমে পড়লাম। তারপর আদ্র ভাইয়াকে এখনো ঘুমাতে দেখে কিছুটা নিশ্চিন্ত হয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে আদ্র ভাইয়াকে এখনো ঘুমাতে দেখে মনে মনে উপরওয়ালাকে ধন্যবাদ দিয়ে নিশ্চিন্ত মনে রেডি হয়ে নিচে চলে আসলাম। ভাবি, ঘুম কেমন হলো? ঘুম হয়েছে তো নাকি? নিচে আসতে না আসতেই অদ্রি আমাকে দেখে প্রশ্ন করে বসলো। অদ্রির এমন প্রশ্নে আমার অনেকটা লজ্জা পেলাম, কিন্তু কেন পেলাম জানি না। তারপরও লজ্জা প্রকাশ না করে হালকা রাগের ভঙ্গিতে বললাম, অদ্রি, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। ভুলে যাবি না আমি তোর বড় আপু, সো বেশি এপাশ ওপাশ করলে ঠাটিয়ে দিব একটা। আমার কথায় অদ্রির মধ্যে তেমন কোনো ভাবান্তরই দেখতে পেলাম না, বরং সে অধীর আগ্রহ নিয়ে আবার প্রশ্ন করল, ভাবি বলো না প্লিজ, কি কি হলো তোমাদের? অদ্রির কথায় আমার আজকে সকালের কথা মনে হতেই আমি অনেকটা বেশি লজ্জা পেলাম। আর মনে মনে ভাবতে লাগলাম, ইস, কি বাজে একটা পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল আমাকে। ভাগ্যিস আদ্র ভাইয়া ঘুমের মধ্যে ছিল, না হলে কি হতো আমার? আমি কিভাবে এই মুখ নিয়ে আদ্র ভাইয়ের সামনে যেতাম? আমাকে কিছু বলতে না দিয়ে অদ্রি বলে উঠল, ভাবি, কোথায় হারিয়ে গেলে? এমন মুখ লাল করে কি ভাবছো শুনি? ভাইয়ার কথা নয় তো? অদ্রির কথায় আমার ধ্যান ভাগলে আমি হালকা রাগী গলায় বললাম, অদ্রি, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি কিন্তু। আমার কথা শেষ না হতেই অদ্রি বলে উঠল, আরে রাখো তো এখন ওসব কথা, তার চেয়ে বলো কি ভাবছিলে এতক্ষণ? অদ্রির এমন কথাই আমি বুঝতে পারলাম যে আমার আজকে আর নিস্তার নেই। কেননা বিপক্ষ দল আটখাট বেঁধে মাঠে নামলেও আমি যে আজকে অস্ত্র শূন্য। হঠাৎ রান্নাঘর থেকে বড়মা বের হয়ে এসে অদ্রিকে ধমক দিয়ে বলল, অদ্রি, সকাল সকাল আমার ফার্মাকে না জ্বালালে তো হচ্ছে না, যা এখান থেকে। তারপর আমার দিকে তাকিয়ে বলল, তুই আয় তো মা, আমার কাছে এসে বসে থাক।
বড়মার এই কথা শোনার সাথে সাথে অদ্রির কাছ থেকে বাচ্চার আনন্দে খুশিতে আত্মহারা হয়ে বড়মার পিছনে পিছনে চলে গেলাম। আদ্র ভাইয়া ছাড়া সবাই খাবার টেবিলে বসে আছি, কেননা সাহিব এখনও ঘুমে ব্যস্ত। অদ্রি তাকে ডাকতে গিয়েছিল, কিন্তু ফলাফল শূন্য, তাই তাকে ছাড়াই সবাই খেতে বসেছি। হঠাৎ আদ্র ভাইয়া এসে আমার সামনে বসে বড়মার উদ্দেশ্যে বলল, মা, ক্ষুধা লাগছে আমার, কিছু খেতে দাও আমাকে। আদ্র ভাইয়ের এমন কথায় সবাই আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে কিছু একটা দেখে হা হয়ে যায়। তারপর সবাই কিছু না বলেই মুচকি হেসে মাথা নিচু করে নেয়, আর অদ্রি তো জোরেই হেসে ফেলে। অদ্রিকে হাসতে দেখে আমি আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে দেখি ওনার গলার ঠিক একটু নিচে আমার ঠোঁটের দাগ লেগে আছে, যেটা আদ্র ভাইয়া মনে হয় খেয়াল করেনি। এটা দেখে আমার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল। সবার সামনে এমন লজ্জার একটা পরিস্থিতিতে পড়তে হবে আমি কখনো ভাবতেই পারিনি। লজ্জার অস্বস্তিতে আমি মাথা নিচু করে থাকলাম। এই দেখে সবাইকে এইভাবে হাসতে দেখে আদ্র ভাইয়া অবাক হয়ে বলল, সকাল সকাল তোমাদেরকে ভূতে ধরলো নাকি? নাকি এলিয়েন দেখতে পেলে যে এভাবে কোনো কারণ ছাড়াই হাসছো? আদ্র ভাইয়ার এমন কথায় অদ্রি হেসে বলল, জি ভাইয়া, এলিয়েনই বলতে পারো, তবে তুমি এখনো দেখতে পারোনি। যদি দেখতে চাও তাহলে আয়নার সামনে গিয়ে তোমার গলার নিচের দিকে তাকাও। অদ্রির এমন কথায় আদ্র ভাইয়া মুখ হা করে তাকিয়ে রইল। তারপর উঠে গিয়ে যেই ড্রয়িং রুমের বেসিনের সামনে দাঁড়িয়েছে অমনি চিৎকার করে উঠে দৌড়ে উপরের দিকে চলে গেল। আদ্র ভাইয়ার এমন দৌড় দেখেই সবাই এবার জোরেই হেসে ফেলল। আর এই দিকে আমার তো যাই অবস্থা, না পারছি কিছু বলতে আর না পারছি উঠে যেতে। লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে, আর আদ্র ভাইয়ের উপর অনেক বেশি রাগ হচ্ছে আমাকে এমন একটা পরিস্থিতিতে ফেলার জন্য। শেষে আমি আর থাকতে না পেরে আদ্র ভাইয়ের দেখানো পথে আমি আমার ঘরের দিকে দৌড়ে চলে গেলাম। আমার এমন চলে যাওয়া দেখে বড়মা ধমক দিয়ে বলল, এই, তোমরা সবাই থামবে? মেয়েটাকে একটু শান্তি মতো খেতেও দিলা না। বিশেষ দ্রষ্টব্য, ফুপি তার বাসায় সমস্যার জন্য কালকেই চলে গেছে। বড়মার কথায় অতি অবাক হওয়ার ভান করে বলল, কই, আমরা আবার কি করলাম? সকাল সকাল ওরা একটা সার্কাস দেখালো, তাই একটু হাসলাম আর কি। অতির এমন কথাই বড়মা ধমক দিয়ে বলল, বেশি কথা শিখে গেছিস, চুপচাপ খেয়ে খাবারটা নিয়ে গিয়ে ফারুমাকে দিয়ে আসবি। এইদিকে আমি বিছানায় শুয়ে নিজেই নিজেকে গালি দিচ্ছি। আমি কিভাবে পারলাম আদ্র ভাইয়ার সাথে এমনটা করতে? তারপর হঠাৎ আলমারির দিকে নজর পড়তেই মনটা আপনা আপনি খারাপ হয়ে গেল, কেননা সেখানেই তো আছে আমার পত্রপুরুষের চিঠিগুলো, যা আজকে দেখার কিংবা পড়ার অধিকার যে আমি হারিয়ে ফেলেছি। এটা মনে হতেই আমার অনেক কান্না পাচ্ছে। কিভাবে পারবো আমি আমার ভালোবাসাকে ফলতে? এ যে অসম্ভব। যখন থেকে ভালোবাসা কি বুঝতে পারছি তখনই পত্রপুরুষের আগমন, আর তার কিছুদিনের মধ্যেই ভালোবেসে ফেলেছিলাম সেই অনাকাঙ্ক্ষিত পত্রপুরুষকে। এতদিনের ভালোবাসা কিভাবে ভুলবো আমি? তারপর মনে হলো না, আমাকে যে ভুলতেই হবে, কেননা আমি যে এখন অন্য কারো স্ত্রী, যার সাথে জুড়ে আছে আমার পরিবারের মান সম্মান। আমার পরিবারের কথা ভেবে হলেও আমাকে যে ভুলতেই হবে। এইভাবে মনে মনে সিদ্ধান্ত নিলাম পত্রপুরুষের কোনো স্মৃতি না রাখার। তাই সেই অনাকাঙ্ক্ষিত পত্রপুরুষের দেওয়া সব কিছুই কোনো এক সময় বাহিরে গিয়ে ফেলে দিয়ে আসব, এই ভেবে একটা ব্যাগে ভরে রাখলাম। ব্যাগটা যেই লুকিয়ে রাখতে যাব তখনই পিছন থেকে কারো কথাই আমার হাত থেকে পড়ে গিয়ে সব কিছু মেঝেতে ছড়িয়ে পড়ল। হঠাৎ পেছন থেকে কে যেন বলে উঠল, তুমি এখানে কি করতেছো? আর এসব কি? এত চিঠি কোথা থেকে আসলো? তুমি কি কাউকে ভালোবাসতে নাকি, যে তোমাকে এই চিঠিগুলো দিয়েছে? চিঠিগুলো তাড়াতাড়ি করে ব্যাগে ভরে ফেলে পিছনে তাকিয়ে দেখি খাবার হাতে নিয়ে অদ্রি দাঁড়িয়ে এই কথাগুলো বলছে। এই অসময়ে অদ্রিকে দেখে আমার শরীরে অজানা ভয়ের একটা শিহরণ বয়ে যেতে লাগলো। আর ভাবতে লাগলাম, এখন কি হবে? এখন কিভাবে আমি বিষয়টাকে লুকিয়ে রাখবো? কোনোভাবেই যে সম্ভব না। আর তারপরও হাল ছেড়ে না দিয়ে একটু চেষ্টা করার জন্য রাগের ভঙ্গিতে বললাম, এইভাবে হুট করে কেউ কারো ঘরে ঢোকে? আমি জরুরি কাজ করছিলাম আর তুই এসে সব কিছুই ভেস্তে দিলি। খাবারটা টেবিলে রেখে বের হ, আমার কাজ আছে এখন। আমার এমন কথা শুনে অত্রি বলে উঠল, কি হয়েছে তোমার আপু? এভাবে কথা বলতেছো কেন? তোমার সারা শরীর দিয়ে তো ঝরঝর করে ঘাম ঝরতেছে, কোনো সমস্যা? অত্রির কথার প্রেক্ষিতে আমি তাড়াতাড়ি করে বললাম, আরে কোনো সমস্যা না, তুই যা, এখন আমার কিছু কাজ আছে, আমি পরে খেয়ে নিব। আমার কথায় অদ্রির মধ্যে চলে যাওয়ার কোনো প্রবণতাই দেখলাম না, বরং সে আরও বেশি আগ্রহী হয়ে বলল, আপু,
তুমি তো জানোই আমি তোমাকে কত ভালোবাসি। বেশ কিছুদিন থেকে তোমাকে মন খারাপ করে থাকতে দেখে আমার একটুও ভালো লাগছে না। তোমার স্মরণ আছে ছোটবেলায় আমি যখন কান্না করতাম তখন তুমি আর বড় আপু মিলে কি করতে আমার সাথে? আপু তো এখন নাই, কিন্তু তুমি আমাকে কেন এত কষ্ট দিচ্ছ? তুমি জানো না তোমাদের কষ্ট আমি সহ্য করতে পারি না। তুমি কেন কষ্ট পাচ্ছ বলো আমাকে, আমিও চেষ্টা করে দেখি। প্লিজ আপু, আর চুপ করে থেকো না। অদ্রির এমন কথায় আমি কি বলবো বুঝতে পারছি না, কেননা অদ্রি যে আজকে আর না জেনে ছাড়বে না এটা আর আমার বুঝতে বাকি নেই। আমাকে চুপ থাকতে দেখে অদ্রি আবার বলে উঠল, ঠিক আছে, বলতে না চাইলে নাই, আমি নিজেই জেনে নেব। আমি তোমাকে ভালোবাসলেও তুমি তো আর আমাকে ভালোবাসো না, আমাকে একটুও আপন মনে করো না। থাক, তোমার বলতে হবে না। এই বলে ন্যাকা কান্না শুরু করলো। অদ্রির অবস্থা দেখে মনে মনে বললাম, ধুর, এই মেয়ে দেখছি আজকে না জেনে কিছুতেই ছাড়বে না। আচ্ছা বলেই দেখি, কত আর মিথ্যে বলবো, পরে যা হবার হবে। কিন্তু ওকে বললে যদি কোনো সমস্যা হয়, আমার পরিবারের মান সম্মানের উপর যদি কোনো আঘাত আসে, তাহলে আমি নিজেকে কিভাবে ক্ষমা করব। তারপর অদ্রির উদ্দেশ্যে বললাম, ওকে বনু, এখন ন্যাকামি বন্ধ কর, আমি বলবো, কিন্তু তার আগে আমাকে কথা দিতে হবে যে তুই কাউকেই বলবি না। আমার কথা শুনে প্রায় সাথে সাথেই বলল, ওকে ওকে, কাউকেই বলবো না, এখন বলো। তারপর আমি অদ্রিকে শুরু থেকে সব কিছুই খুলে বললাম। আমার কথা শুনে অতি ভারাক্রান্ত মন নিয়ে বলল, ভাইয়াকে এর জন্য শাস্তি পেতে হবে। ওর কত বড় সাহস তোমাকে কষ্ট দেয়। কিন্তু আপু, ভাইয়া সেদিন কেন এমনটা করলো? অদ্রির এমন কথার প্রেক্ষিতে আমি বললাম, সেটা তো আমিও বুঝতে পারছি না, তবে কালকে আদ্র ভাইয়ার কথাই আমার মনে হচ্ছে আমাদের পরিবারের সবাই অথবা কেউ না কেউ তো জানতোই যে কিছু না কিছু হবে। কিন্তু আপু, ওনারা যদি জানতোই তাহলে এত অ্যাক্টিং করলো কেন? সেটা তো আমিও বুঝতে পারছি না, কিন্তু এতটুকু বুঝতে পারছি এর পিছনে নিশ্চয়ই কোনো বড়সড় ঘাপলা আছে। আমার এমন কথাই অতি কিছুক্ষণ চুপ থেকে তারপর বলে উঠল, আপু, আমি কি চিঠিগুলো দেখতে পারি? অদ্রির কথাই আমি চমকে গেলাম। তারপর রেগে বললাম, অদ্রি, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। যেভাবেই হোক না কেন আমার এখন বিয়ে হয়ে গেছে, আমি চাইলেও এটাকে অস্বীকার করতে পারবো না, আর ভাঙতেও পারবো না। তাই আগের বিষয় টেনে এনে অযথা বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। সব কিছুই ভুলে থাকাই ভালো হবে, এতেই আমাদের সবার মঙ্গল। আমার কথার প্রেক্ষিতে অদ্রি বলল, আরে আপু, রেগে যাচ্ছ কেন? আমি শুধু একটা চিঠি দেখবো, আর কিচ্ছু করবো না, এমনকি পড়বো না। প্লিজ আপু, প্লিজ প্লিজ, আর না করিও না। অদ্রির এমন কথাই আমি অসহায়ভাবে বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর আমি একটা চিঠি অদ্রির হাতে দিলাম। চিঠি খোলার প্রায় সাথে সাথেই অদ্রি চিৎকার করে বলে উঠল, ও মাই গড, আমি যা ভেবেছি ঠিক তাই, কিন্তু এটা কিভাবে সম্ভব? অদ্রির কথার কোনো মানেই বুঝতে না পেরে আমি ওকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে অদ্রি, কোনো সমস্যা? অদ্রি আমার কথার কোনো জবাব না দিয়ে আমাকে বলল, আচ্ছা আপু, একটা কথা বলো তো, তুমি আদ্র ভাইয়ার হ্যান্ড রাইটিং কতদিন থেকে দেখো নাই? অদ্রির এমন কথাই আমি অবাক হয়ে ওর দিকে হা হয়ে তাকিয়ে থাকলাম। এই মেয়ে বলে কি, চিঠি দেখে আদ্র ভাইয়ের হ্যান্ডরাইটিংয়ের কথা জিজ্ঞেস করতেছে, পাগল হয়ে গেল নাকি? আমাকে হা হয়ে তাকিয়ে থাকতে দেখে অদ্রি বলল, আহা, বলো না কতদিন আগে দেখেছো, আমি তোমাকে একটা সারপ্রাইজ দেব। অদ্রির কথাই আমি বললাম, অনেক দিন হবে, এই প্রায় 8-10 বছর। কেন বলতো? আমার কথা শোনার সাথে সাথে অদ্রি আমাকে অবাক করে দিয়ে হনহন করে বাহিরে চলে গেল। ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বললাম, যাব বাবা, এর আবার কি হলো? আমাকে জিজ্ঞেস করলো আর কিছু না বলেই চলে গেল। ধুর বাবা, কিচ্ছু বুঝতে পারছি না। তারপর আবার কিছুক্ষণ পর ফিরে এসে আমার হাতে একটা খাতা ধরিয়ে দিয়ে বলল, এটা দেখো। অদ্রির কথাই আমি মুখ হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে তারপর রেগে বললাম, এমন মজা করার মানে কি অদ্রি? আমি ভালোভাবেই দেখতে পাচ্ছি এটা তোর খাতা, তারপর এটা দেখতে বলার মানে কি? আমার রাগ দেখে অদ্রি মুচকি হেসে বলল, আহ আপু, এত রেগে যাচ্ছ কেন? আসল সারপ্রাইজ তো এখনো বাকি আছে। আসল সারপ্রাইজ পেতে চাইলে আমি যেটা করতে বলবো সেটাই করো। আচ্ছা বাবা, সরি, আর রাগ করবো না। এখন বল আমাকে কি করতে হবে? আমার এমন কথাই অদ্রি মুচকি হেসে বলল, কিছুই করতে হবে না, শুধু আমার খাতার প্রত্যেকটা পৃষ্ঠা দেখবে। তাহলে কি হবে জানো? কি হবে? আমার কথা শুনে অদ্রি মুচকি হেসে বলল,
তোমার মতো এত বড় একজন মানুষের বিশাল বড় চিন্তার অবসান ঘটিয়ে দেবে আমার এই ছোট্ট খাতাটা। অদ্রির কথায় আমি আবারও ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকলাম। আমাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, আহা, আমার দিকে এভাবে হা করে তাকিয়ে না থেকে দেখো তো। তারপর আর কি, আমি একটা একটা করে পাতা দেখতে শুরু করলাম। এভাবে বেশ কিছুক্ষণ দেখার পর হঠাৎ একটা পাতায় এসে আমার চোখ আটকে গেল। আমি অবাক হয়ে লেখাগুলোর দিকে তাকিয়ে থাকলাম, কেননা এই লেখাগুলো যে আমার খুব খুব চেনা, খুব বেশি কাছের কারো লেখা। আমি নিশ্চিত যে এগুলোই সেই পত্রপুরুষের লেখা। এটা দেখে আমার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসলো, এটা কিভাবে সম্ভব? আমাকে এভাবে চমকে যেতে দেখে অদ্রি হা হা করে হেসে উঠল। তারপর হাসতে হাসতে বলল, আপু, কেমন লাগলো আমার সারপ্রাইজ? অদ্রির কথাই আমি ভাবনা থেকে বেরিয়ে এসে ওর দিকে প্রশ্ন ছুড়ে দিলাম, এটা তো তোর লেখা নয়, তাহলে এটা কার লেখা? বল না বোন, প্লিজ। আমার এমন আকুতি শুনে অদ্রি বিজ্ঞের মতো বলে উঠল, বারিকা, আমি তোমাকে বলবো যদি তুমি আমার কিছু সত্যি রাজি হও তাহলে। অদ্রির কথাই প্রায় সাথে সাথেই আমি বলে উঠলাম, আমি তো সব শর্তে রাজি আছি বনু, এখন বল তাড়াতাড়ি। আমাকে এভাবে অস্থির হতে দেখে অদ্রি যেন মজা পাচ্ছে, তাই সে মুচকে হেসে বলল, ভেবে বলছো তো? পরে কিন্তু আবার না করতে পারবে না। আমি অস্থির ভঙ্গিতে বললাম, আমি ভেবেই বলছি, প্লিজ বনু, এবার তো বল। তারপর অদ্রি যা বলল তা শুনে আমি যেন অবাকের শীর্ষে পৌঁছে গেলাম। অদ্রি যার নাম বলল তিনি হলেন। কি রে ফারুক, এভাবে লাফাচ্ছিস কেন? কালকেই না তোর বিয়ে হলো, আর বিয়ের পর দিনই এমন পাগলের মতো লাফাচ্ছিস? একটু তো লজ্জা কর মা। যতই নিজেদের মধ্যে বিয়ে হোক না কেন, বিয়ে তো বিয়েই। আমাকে এইভাবে লাফানো দেখে মা বলল, মায়ের কথার প্রেক্ষিতে বড় মা মাকে বলল, আহা, ওকে এভাবে বকছিস কেন? এটা তো ওরই বাড়ি, আর আমার ফারুমাকে এইভাবে হাসি খুশি থাকতে দেখতেই ভালো লাগে, তাই ওর যা ইচ্ছা করুক না। তারপর আমার দিকে তাকিয়ে বলল, বল তো মা, কি হয়েছে যে তুই লাফাচ্ছিস? বড় মায়ের কথাই আমি বললাম, আসলে বড় মা, আদ্র ভাইয়া, না না কিছু না, তোমাদের বলা যাবে না। এই বলে সেখান থেকে দৌড়ে চলে আসলাম, আর এসেই বড় বাবার সামনে পড়লাম। আমাকে এইভাবে দৌড়াতে দেখে বড় বাবা বলল, কি হয়েছে আমার ফার্মার, এভাবে দৌড়াচ্ছ কেন? বড় বাবার কথা শুনে আমি দৌড়ে গিয়ে বড় বাবাকে জড়িয়ে ধরে ওনার পাশে বসে পড়লাম। আমাকে এমন করতে দেখে বড় বাবা বলল, কি হয়েছে আমার ফার্মার? আজকে এত খুশি যে? খুশির সংবাদ আমাকেও একটু বলো, আমিও শুনি। বড় বাবার এমন কথাই আমি বললাম, না না, তোমাকে এটা বলা যাবে না। জানো বড় বাবা, অতি আমাকে আজকে অনেক বড় একটা খুশির সংবাদ দিয়েছে, তাই আমার অনেক আনন্দ লাগতেছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে অতিকে আজকে শপিং করিয়ে দিব আর ঘুরতে নিয়ে যাব। প্লিজ বড় বাবা, না করিও না। আমার কথা শুনে বড় বাবা বলল, আমার ফার্মা যেহেতু বলেছেন, আমি না করি কিভাবে? তবে মা, তোমাদের একা যেতে দিব না, বুঝতেই তো পারছিস দিনকার ভালো নয়, তাই তোদের সাথে আদ্র যাবে। বড় বাবার কথাই মনে মনে অনেক খুশি হলেও বাইরে সেটা প্রকাশ না করে বললাম, না না বড় বাবা, ওনাকে কেন যেতে হবে, আমরাই পারবো তো। আমার এমন কথা শুনে বড় বাবা বলল, আমি জানি তো তোরা পারবি, কিন্তু মা, দিনকাল যে ভালো না, তাই তোদের সেফটির জন্য আদ্রকে যেতে বললাম। তোদের কিছু হলে আমাদের কি হবে? বড় বাবার কথাই আমি বললাম, ঠিক আছে বড় বাবা। অনেক উড়েছ বালিকা, এখন মাটিতে পা রাখো, কেননা এখন তোমার ওড়ার সময় শেষ হয়েছে, আর চোখের জলে নাকে জলে হওয়ার সময় এসেছে। বড় বাবার কাছ থেকে এসে আমি অদ্রির পাশে বসতে না বসতেই অদ্রি বলে উঠল। অদ্রির এমন কথাই আমি চমকে গেলাম, এখন আবার কি এমন সারপ্রাইজ দিবে? তারপর আমি অদ্রির উদ্দেশ্যে বললাম, এটা কেমন ব্যবহার অদ্রি, এভাবে ভয় দেখানোর মানে কি? আমার কথা শুনে অদ্রি অবাক হওয়ার ভঙ্গিতে বলল, হো মা, ভয় দেখালাম আবার কখন? আমি তো সত্যিটাই বললাম। অদ্রির কথা শুনে আমি ওর দিকে প্রশ্ন ছুড়ে দিলাম, এটা সত্যি? তাহলে এখন আমার অবস্থা কেন চোখের ছেলে নাকের ছেলে হবে? আমার কথা শুনে অদ্রি মুচকে হেসে বলল, আমি করব তাই কেন? তুমি কি তখনকার সত্যের কথা ভুলে গিয়েছো নাকি ম্যাডাম? অদ্রির এমন কথা শুনে আমি চমকে উঠলাম, আর মনে মনে ভাবতে লাগলাম, সত্যিই তো আনন্দে আত্মহারা হয়ে আমি তখনকার শর্তের কথা ভুলেই গিয়েছিলাম। এখন আমার কি হবে?
তারপর অদ্রির উদ্দেশ্যে বললাম, তখন শর্তের বিষয়টা বাদ দিলে হয় না বনু? আজকে আমি তোকে শপিংয়ে নিয়ে যাব, আবার ঘুরতে নিয়ে যাব এখন। ঘুষ দিতে চাচ্ছ আমাকে? কিন্তু বালিকা, একটা কথা মনে রাখো, এই অত্রি আপনার কাছ থেকে কোনো ঘুষ নেবে না। আরে ঘুষ বলছিস কেন? তুই আমাকে একটা খুশির সংবাদ দিয়েছিস, তাই আমার পক্ষ থেকে এটা তোর জন্য উপহার। আমার কথা শুনে অতি বলল, তাহলে নেওয়া যায়, কিন্তু তারপরেও সত্য বাদ দেওয়া যাবে না। কিন্তু তুমি যেহেতু আমাকে উপহার দিচ্ছ, তাই একটু ছাড় দিতে পারি, যাতে তোমার চোখের জলে নাকের জলের অবস্থা না হয়। কিন্তু তাতেও একটা টুইস্ট আছে। অদ্রির এমন কথা শুনে আমি অসহায় ফেস করে বললাম, কি সেটা বল শুনি। আমার এমন ফেস দেখে অদ্রি মুচকে হেসে বলল, ও মা, এখনই এমন কান্না করতেছো কেন? তোমার এমন মুখ দেখে আমার মায়া হচ্ছে, তাই তোমার জন্য কোনো শর্ত রাখলাম না, জাস্ট অল্প একটু ছাড়া, আর পুরো শর্তটাই রাখলাম তোমাদের ভালোবাসার উপর। অদ্রির এমন কথাই আমি চমকে গেলাম। কি বলে এই মেয়ে, মাথা ঠিক আছে তো? ভালোবাসার উপর আবার কোনো শর্ত দেওয়া যায় নাকি? আমাকে এইভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে অদ্রি মুচকি হেসে বলল, এখন শর্তগুলো বলতেছি, ভালো করে শোনো। তোমাকে আমার সব কথা মতো অন্য কারোর সাথে ভালোবাসার অভিনয় করতে হবে, আর সেটাও আবার তোমার স্বামীর সামনে। এটা দেখে যদি আদ্র ভাইয়া আজকে তোমাকে তার ভালোবাসার কথা জানায়, তাহলে তোমায় সব কিছুই মাপ। অদ্রির কথা শুনে আমি অসহায় ভঙ্গিতে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি তোর শর্তে রাজি, কিন্তু কখন অভিনয় করতে হবে? আমার কথা শুনে অদ্রি বলল, আজকে কোথায় নিয়ে যাবে বললে না? আজকেই তাহলে করলেই হবে। শুধু টুইস্ট আনার জন্য কোনোভাবে আদ্র ভাইয়ের কানে কথাটা বললেই কাজ হয়ে যাবে, বাকিটা। এটা বলে মনে মনে ভাবতে লাগলো, কি ভেবেছিলে আপু, আমি তোমাকে কষ্ট দিব? কখনোই না। তোমাকে আর এইভাবে দেখতে ভালো লাগছে না, তাই তো তোমার ভালোর জন্যই এমন কিছুর ব্যবস্থা করলাম, যাতে আদ্র ভাইয়ের সাথে তুমি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হতে পারো। গাড়িতে বসে শপিং মলের দিকে যাচ্ছি আমরা, মানে হলো আমি, আদ্র ভাইয়া আর অদ্রি। হঠাৎ অদ্রি বলে উঠল, ভাইয়া গাড়ি থামাও, আমরা নামবো। অদ্রির কথা শুনে আদ্র ভাইয়া অদ্রির উদ্দেশ্যে বলে উঠল, এইখানে নামবি মানে কি অদ্রি? আর শপিং মল তো এখনো অনেক দূর, আর এইখানে পার্কের সামনে নামার কারণ কি? ফারুয়াপুর একজন স্পেশাল মানুষের সাথে দেখা করতে যাবো আমরা, কিন্তু খবরদার তুমি আসবে না, আমরা কিছুক্ষণ পর আসবো। অদ্রির কথা শুনে আদ্র ভাইয়া বলল, আমি যাব না কেন? বাবা তোমাদের সবসময় খেয়াল রাখতে বলেছে। তোমার এখন আসতে হবে না, এইটুকু সময় আমরা আমাদের খেয়াল রাখতে পারবো। আর তাছাড়া আকাশ ভাইয়া তো আছেই ওইখানে। অদ্রির কথায় আদ্র ভাইয়া রেগে বলল। এই আকাশটা আবার কে? আদ্র ভাইয়ার রাগ দেখে অদ্রিও সমান তালে রাগ দেখিয়ে বলল, আপুর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি, এবার হইছে? আর কোনো কথা না, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরা গেলাম। আর খবরদার আমাদের পেছনে আসবে না। এই বলে অদ্রি আমাকে টেনে নিয়ে হন হন করে হাঁটতে লাগলো। আর এইদিকে আদ্র কি বলবে বুঝতে না পেরে ওদের দিকে হাঁ করে তাকিয়ে রইল। তারপর যখন অদ্রির কথার মানে বুঝতে পারলো, তখন তাড়াহুড়ো করে গাড়ি থেকে বের হয়ে লুকিয়ে লুকিয়ে অদ্রিদের পিছু করতে শুরু করলো। বেশ কিছুক্ষণ হাঁটার পর অদ্রি বলে উঠল, আপু কাজ হয়ে গেছে, আদ্র ভাই আমাদের পিছু নিয়েছে, এখন তোমার অভিনয়ের পালা। তুমি শুধু ভালোভাবে অভিনয় করে যাবে, বাকিটা আমি সামলে নেব। আর সাবধান, আমি যেভাবে করতে বলেছি সেভাবেই করবে। বেশি মাতব্বরি দেখে অন্য কিছু করতে যেও না, তাহলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। আকাশ ভাইয়ের সামনে দাঁড়িয়ে আছি, উনি বিভিন্ন বিষয় নিয়ে টুকটাক কথা বলতেছে। তারপর যেই প্ল্যান অনুযায়ী প্রপোজ করতে যাবে, তখনই আদ্র ভাইয়া এসে, তোর সাহস তো কম না, তুই আমার ভালোবাসা এ আদ্র মেহবুবের ভালোবাসার মানুষকে প্রপোজ করতে চাস? তোকে তো আমি। এই কথা বলে আকাশ ভাইয়াকে মারতে নিলেই অদ্রি চিৎকার করে ওঠে। অদ্রির চিৎকার শুনে আদ্র ভাইয়া অদ্রির দিকে তাকিয়ে দেখে অদ্রি ক্যামেরা নিয়ে এসব ভিডিও করতেছে। এটা দেখে উনি রাগে গজগজ করতে করতে অদ্রির দিকে তাকিয়ে গর্জে উঠে বলতে থাকে, তোর কি কোনো কমন সেন্স নাই? এখানে কেউ তোর ভাই আর স্ত্রীকে ভালোবাসার কথা বলতেছে, আর তুই সেটা নির্লজ্জের মতো ভিডিও করছিস। আদ্র ভাইয়ের এমন রাগী গলার ধমক শুনেও কিছু হয় নাই এমন একটা ভাব নিয়ে অদ্রি বলে উঠল, তো কি হয়েছে, মারু আফু আমার ভাবি হওয়ার আগ থেকে আমার বোন, আর আমি আপুকে অনেক ভালোবাসি। তুমি তো আপুর সাথে এক প্রকার জোর করে বিয়ে করেছো, যেখানে না আছে কোনো ভালোবাসা, না আছে কোনো কিছু।
তাহলে আপু কেন তোমার সাথে থাকবে? কেন তোমার সাথে সারা জীবন কষ্টে কাটাবে? তার চেয়ে আপুকে ভালোবাসে তার সাথে থাকাটা কি বেটার নয়? আর আপুর ভালোর জন্য এটা করা তো আমার নৈতিক দায়িত্ব। আমিও তো ফারুককে ভালোবাসি, শুধু ভালোবাসি না, অনেক বেশি ভালোবাসি। আর তাছাড়াও ফারু আমার স্ত্রী। স্ত্রী তো কি হয়েছে, এখন স্ত্রী আছে, কিন্তু সারা জীবন যে থাকতে হবে তার কি মানে? যেখানে ভালোবাসা নেই, আছে শুধু প্রতারণা, সেখানে থাকার চেয়ে না থাকাই বেটার। না না, আমি ফারুক অনেক বেশি ভালোবাসি। ইভেন যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই ভালোবাসি। প্লিজ ফারু, আমাকে এত বড় শাস্তি দিও না। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আদ্র ভাইয়ার এসব কথাই আমার মনের মধ্যে অদ্ভুত একটা শিহরণ বয়ে যেতে লাগলো। আষাঢ়ের বৃষ্টির পর পরিবেশটা যেমন শান্ত হয়, ঠিক তেমনি এতদিনের দুঃখ, কষ্ট, বেদনা সব কিছু মুছে গিয়ে যেন পরিপূর্ণ শান্তি বিরাজ করতেছে। নিজেকে অনেকটা হালকা লাগতেছে। আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আসলেই এতটা সুখ কি আমার প্রাপ্য ছিল? আসলে কি আমি আমার পত্রপুরুষ, আমার ভালোবাসাকে পাবো? নানা প্রশ্ন মনের ভিতর মাথা চারা দিয়ে উঠতে লাগলো। আমি কিছু বলার আগেই অতি বলে উঠল, শুধু ভালোবাসি ভালোবাসি বললে তো হবে না ভাইয়া, হয় তোমাকে এখন প্রপোজ করতে হবে, না হলে বুঝতেই তো পারতেছ। অতি কথা শেষ হতে না হতেই আদ্র ভাইয়া তাড়াতাড়ি করে বলল, না না, তার আর দরকার নেই, আমি রাজি আছি। সেটা তো ঠিকই আছে, কিন্তু আরও একটা কথা মনে রাখবে, যদি তোমার প্রপোজ আপুর পছন্দ না হয় তাহলে তুমি রিজেক্ট। কথাটা ভালো করে মাথায় রাখবে। অদ্রি ভাইয়াকে ছটফট করতে দেখে মজা করে বলল। অদ্রির কথায় আদ্র ভাইয়ার চোখে মুখে একটা চিন্তার ছাপ ফুটে উঠল। আচ্ছা, কতটা ভালোবাসলে একটা মানুষ ভালোবাসার জন্য এতটা অবুঝ হতে পারে? আসলে কি আদ্র ভাইয়া আমাকে এতটা ভালোবাসে? আদ্র ভাইয়া দৌড়ে গিয়ে কোথা থেকে যেন ফুল নিয়ে এসে হাঁটু গেড়ে বসে আমার দিকে ফুল এগিয়ে দিয়ে বলতে শুরু করলো, আমি এমন একটা তুমি চাই যেখানে বুঝে নেবে আমার নীরবতার ভাষা, অব্যক্ত আক্ষেপ। আমি এমন একটা তুমি চাই যে কিনা শুধু আমার জন্য, অন্য কারোর জন্য নয়। যে কিনা এই অবেলায় ফিরে আসুক মেঘের কোলে, বৃষ্টির ফোঁটার শীতলতায়। যে কিনা কল্পনার রঙগুলো বাস্তবে এঁকে দিবে তার তীব্র মমতায়। আমি এমন একটা তুমি চাই যে আমাকে নতুন করে আবিষ্কার করবে, একটু একটু করে ভালোবাসবে, বৃষ্টির ফোঁটা হয়ে ছুঁয়ে যাবে আমায় প্রেম আলাপে, বসন্তের রং দিয়ে সাজাবে আমায় নতুন করে। আমি এমন একটা তুমি চাই যে জ্যোৎস্না রাতে চাঁদ দেখার বায়না করে চাঁদের আলোয় আমাকে খুঁজবে, প্রখর শীতে আমায় চাদর করে রাখবে। আমি এমন একটা তুমি চাই যার মনের শহরের সঙ্গী করে রাখবে আমায়, যার হৃদয় আঙিনায় পুরো অস্তিত্ব জুড়ে থাকবে আমার বসবাস, যে আপন করে রাখবে আমায় মনের পিঞ্জিরায়। হবে কি আমার সেই তুমি? দেবে কি আমাকে তোমার হৃদয়ের আঙিনায় বাস করতে? আদ্র ভাইয়ার এসব কথা শুনে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। এতটা সুখের অশ্রু যার আবির্ভাব হয়েছে তীব্র বেদনার কালে, এক টুকরো সুখের মোহমীয় শীতল আবেশে। নিজেকে আর সামনে রাখতে পারলাম না। তীব্র গতিতে আদ্র ভাইয়ার বুকে আছড়ে পড়ে কান্না শুরু করে দিলাম। এতদিনের ভালোবাসার তীব্রতা যেন আকাশ ছুঁয়েছে, যেন মেঘ মিলন হয়েছে, যার প্রতিক্রিয়া স্বরূপ ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়ছে। আমার এমন অবস্থা দেখে আদ্র ভাইয়া মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মায়াময় কণ্ঠে আমাকে বিভিন্নভাবে সান্ত্বনা দিতে লাগলো। বেশ কিছুক্ষণ পর অদ্রির কথায় আমার ধ্যান ভাঙল। অদ্রি বলল, ম্যাডাম, আপনি কি ভুলে গেছেন যে আপনি এখন একটা পাবলিক প্লেসে আছেন? এখানে আপনারা ছাড়াও আরো অনেক মানুষ আছে এবং তারা আপনাদেরকে দেখতেছে। অদ্রির কথা শুনে আমি চমকে উঠলাম। তারপর মাথা তুলে চারিপাশে তাকিয়ে দেখি অনেকেই আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। এটা দেখার সাথে সাথে আমি আদ্র ভাইয়াকে ছেড়ে দিয়ে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আমাকে এভাবে লজ্জা পেতে দেখে অদ্রি মুচকি হেসে খোঁচা দিয়ে বলল, বাবা, ম্যাডামের দেখে আবার লজ্জাও আছে। যেইভাবে জড়িয়ে ধরেছিলেন আমি তো ভাবছিলাম এই জীবনে আর ছাড়বে না মনে হয়।
অদ্রির কথায় আমার লজ্জার পরিমাণটা যেন দ্বিগুণ হয়ে গেল। সবার সামনে এটা আমি কি করলাম? ছি ছি, লজ্জায় আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। থাক থাক ম্যাডাম, এইভাবে আর আপনাকে লজ্জায় লাল হতে হবে না। হাজার হোক, বরটা তো আপনারই। তারপর আকাশ ভাইয়ার উদ্দেশ্যে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনি আমাদের হেল্প না করলে এমনটা করতে পারতাম না। ধন্যবাদটা আমাকে না দিয়ে বরং তিশাকে দিও, কেননা ও না বললে আমি কখনোই আসতাম না। অদ্রিদের এমন কথা শুনে আদ্র ভাইয়া ওদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আদ্র ভাইয়াকে এইভাবে অবাক হতে দেখে অনেক ভালোই লাগছে। অদ্রি আদ্র ভাইয়ার এমন হাঁ মুখটা আরো বেশি করে হাঁ করে দেওয়ার জন্য সকাল থেকে এখন পর্যন্ত সব ঘটনাই একে একে বলে দিল, কিভাবে কি কি প্ল্যান মাফিক করা হয়েছে। অদ্রির এমন কথাই আদ্র ভাইয়ার মুখটা দেখার মতো ছিল। তারপর হুট করে অদ্রির কান চেপে ধরে বলল, বেশি পাকনামো করছিস না এই বয়সে? বাড়িতে ফিরে নে, তারপর তোকে দেখাচ্ছি মজা। আহা ভাইয়া, লাগছে তো, প্লিজ ছেড়ে দাও না। তারপর আদ্র ভাইয়া অদ্রিকে ছেড়ে দিয়ে আকাশ ভাইয়ের উদ্দেশ্যে বলল, সরি ভাই, আপনাকে ভুল বুঝে অনেক কিছু বলেছি, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইটস ওকে ভাই, আর ভাইয়া কিন্তু আপনাকে অনেক ভালোবাসে, কখনো ওকে কষ্ট দিবেন না। তিশা আর আমার বিয়ে আগামী মাসে, আপনারা কিন্তু অবশ্যই আসবেন, আসতে ভুলবেন না যেন। সে আর বলতে। তারপর আকাশ ভাইয়াকে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করলাম। চারিদিকে রাতের কুচকুচে অন্ধকার বিরাজ করছে। আকাশে হালকা হালকা মেঘ উড়ে বেড়াচ্ছে, আর মেঘের আড়াল থেকে চাঁদ মাঝে মাঝে উঁকি দিয়ে তার অস্তিত্ব জানান দিচ্ছে। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর হালকা বাতাসের সাথে সামনের বাগান থেকে ভেসে আসা কৃষ্ণচূড়া, বকুল, কেয়া সহ বিভিন্ন ফুলের মিষ্টি ঘ্রাণ যেন আষাঢ়ের এই পরিবেশটাকে যেন আরো মোহনীয় করে তুলেছে। আমি আদ্র ভাইয়ের বুকে মাথা রেখে চোখ বুজে আছি, আর উনি আলতো করে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। এমন এক পরিস্থিতিতেও আমার চুপচাপ থাকতে ভালো লাগছিল না, তাই মুখটা বাংলার পাঁচের মতো করে বললাম, আচ্ছা সেদিন আপনি আমার সাথে কেন এমনটা করেছেন? এখনো আমাকে বলেন নাই, কিন্তু আজকে আমাকে বলতেই হবে, কেন এমন লজ্জাস্কর একটা কাজ করছিলেন আপনি? আদ্র ভাইয়া আমার এমন অবস্থা দেখে মুচকি হেসে বললেন, বলতেই হবে, না বলে হয় না। না হয় না, বলেন তো। আমার এত আগ্রহ দেখে আদ্র ভাইয়া বলল, ওটার কারণ যদি শুনতে চাও তাহলে তোমাকে আরো আগে থেকেই শুনতে হবে। বলুন। আজ থেকে ঠিক 15 বছর আগের কথা। আই ওয়াজ অনলি 11 আর তোমার ছিল অনলি 5। তখন দাদু মারা যায়, এটা তো জানো। জানি, মায়ের কাছ থেকে শুনেছি। দাদুর নাকি ইচ্ছে ছিল তার কোনো একজন নাতি নাতির বিয়ে সে দেখবে, কিন্তু যখন বুঝতে পারলো তার শেষ সময় ঘনিয়ে আসছে, তখন এই কথাটা বাবা ছোট বাবাদের জানায়। আর দাদুর এমন কথা শুনে ওনারা অনেক চিন্তায় পড়ে যায়, কিভাবে কি করবে। ফুপিরাও তখন বিদেশে ছিল, আর আপুর বয়সও তখন অল্প ছিল। ওই বয়সে আপুকে বিয়ে দেওয়াটা সম্ভব ছিল না, তাই বাকি ছিলাম আমি। আমার বয়স ছিল তখন মাত্র 11। এই বয়সে কোনো মেয়ে আমাকে বিয়ে করবে না। অবশেষে দাদুর ইচ্ছে পূরণের জন্য তোমার সাথে আমার পারিবারিকভাবে বিয়ে দিয়ে দেয়, যেটা আমরা ছাড়া কেউই জানতো না। আর তুমি তো তখন ছোট ছিলে, তাই তোমারও হয়তো স্মরণ নেই সেই কথা। আদ্র ভাইয়ের এমন কথা শুনে আমি অবাক হয়ে হাঁ করে ওনার দিকে তাকিয়ে আছি। তারপর বললাম, তাহলে পরে আমাকে জানানো হয় নাই কেন? বিয়ের পর বাবা সবাইকে কঠোরভাবে নিষেধ করে দিয়েছিল, যাতে এই কথা আর কোথাও জানাজানি না হয়। এতে সবাই যদি তোমাকে উল্টাপাল্টা কিছু বলে, তাহলে তোমার ছোট মস্তিষ্ক চাপ পড়তে পারে, বা তোমার পড়ালেখার ক্ষতি হতে পারে। কিন্তু ফুপি তাহলে সেদিন বিয়ের জন্য কেন অন্য একটা ছেলে নিয়ে এসেছিল? আর আপনি কেনই বা অমনটা করেছিলেন বুঝতে পারছি না আমি এখনো। ওই যে বললাম না, আমরা ছাড়া কেউই জানতো না, এই ফুপিও জানতো না, কেউ ওনাকে আগে জানায়নি। আর ফুপি এই বিষয়টা না জেনেই কোনো একজনকে হুট করে বাসায় নিয়ে এসেছে, তাই ওই অবস্থায় বিয়ে ভাঙার জন্য ওইটা করেছিলাম। আদ্র ভাইয়ের এমন কথাই যেন আমি অবাকের ওপর অবাক হচ্ছি। আমার লাইফে কত কিছু ঘটে গেছে যার বিন্দুমাত্র আমি জানি না। তারপর হালকা একটু রেগে বললাম, সেই জন্য সবার সামনে আপনি এমনটা করবেন? আরে আমি কি করতাম তখন? ছোট বাবা যখন আমাকে ফোন দিয়ে বিষয়টা জানালো, আমার মাথা তখন গরম হয়ে গিয়েছিল। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আর
ওই অবস্থায় আমার মাথায় ওটা ছাড়া আর কিছুই আসেনি। জানেন আমার কেমন লাগছিল তখন? কি বাজে একটা পরিস্থিতি। আমার ইচ্ছে করছিল মাটিতে মিশে যেতে। আচ্ছা, আর একটা কথা বলুন তো। আমার কথা শেষ হতে না হতে আদ্র ভাইয়া বলে উঠল, কি কথা? আপনি আমাকে পত্রপুরুষ সেজে চিঠি কেন দিতেন? আর আপনার পরিচয় বা কেন দিতেন না? বাবা মানা করেছিল তোমাকে এত তাড়াতাড়ি আমাদের বিয়ের কথা না জানাতে। ওনারা চাইছিল আমি ভালোভাবে সেটেল হওয়ার পর ধুমধাম করে বিয়ে দিতে। ইনফ্যাক্ট আর কিছুদিন পরেই আমাদের বিয়ে হতো, কেননা আমি এখন অলমোস্ট সেটেল হয়ে গেছি। সেটা বুঝলাম, কিন্তু আসল কারণটা তো এখনো বললেন না। যখন আমি ভালোবাসা কি বুঝতে পারলাম, তখনই বুঝলাম আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এটা হয়তো সৃষ্টি হয়েছিল ওপরওয়ালার নির্ধারিত পবিত্র একটা বন্ধনে আবদ্ধ ছিলাম তার জন্য। তাই বাবা আমাকে যতই মানা করুক না কেন, আমার ভেতরে তোমার জন্য আলাদা একটা চিন্তা সব সময় আমাকে তাড়া করে বেড়াতো। যদি তুমি অন্য কাউকে ভালোবাসো বা অন্য কেউ তোমাকে তার মায়ায় ফেলে, সেটা যাতে না হয় তাই আমি তোমাকে লুকিয়ে লুকিয়ে চিঠি দিয়ে আমার সাথে বেঁধে রাখতাম, যাতে অন্য কারো ওপর তোমার মন না যায়। আজকে যেন আমাকে অবাকের ভূতে ধরেছে। একের পর এক কাহিনী ঘটে আমাকে হাঁ করে দিচ্ছে। আমাকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে আদ্র ভাইয়া মুচকি হেসে বলল, আপনার প্রশ্নের জাহাজ কি শেষ হয়েছে ম্যাডাম, নাকি এখনো আরো বাকি আছে? আদ্র ভাইয়ার এভাবে বলায় আমি একটু লজ্জা পেয়ে বললাম, আপনার কাছে প্রশ্নের আবার শেষ আছে নাকি? কিন্তু আজকে আর করব না। এখন আমি আপনার বুকে মাথা রেখে ঘুমাবো। খবরদার, আপনি আমাকে ডিস্টার্ব করবেন না। এই কথা বলে ওনার বুকে মাথা দিয়ে ওনাকে জড়িয়ে ধরলাম। আমার এমন কথা শুনে আদ্র ভাইয়া মুচকে হেসে বলল, বাহ, আমার বউ তো দেখি সেই লেভেলের রোম্যান্টিক। তো ম্যাডাম, শুধু আপনার কথাই ভাবলে হবে? আমার কথা ভাবতে হবে না? 15 বছর হলো আমাদের বিয়ের, তাও আবার একবার না, দুইবার বিয়ে করেছি, কিন্তু বউয়ের সাথে এখনো বাসরটাই করতে পারলাম না। আদ্র ভাইয়ার এমন কথায় লজ্জায় মুখ লাল হয়ে গেল। আমি ওনাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আপনার বউ কি আপনাকে মানা করেছে নাকি? আপনি করতে পারেন নাই। আপনার 15 বছরের বিয়ে করা বউ যে এখনো কুমারীই আছে, সেটা তো আপনার ব্যর্থতা। এই বলে আমি আদ্র ভাইয়াকে ছেড়ে উঠতে নিলেই উনি আমার হাত টেনে নিয়ে আমার দিকে তাকিয়ে একটা চোখ টিপ দিয়ে শয়তানি হাসি নিয়ে বলল, বালিকা, এই গর্ব আর করিও না, কেননা এই গর্ব আর বেশিক্ষণ টিকবে না। এই বলে আলতো করে আমার কপালে একটা চুমু দেওয়ার সাথে সাথে আমি ওনার বুকে মাথা দিয়ে শক্ত করে জড়িয়ে নিলাম। মিশে যেতে লাগলাম একে অন্যের ভালোবাসায়। আপনারা কি এখনো পড়তে চান? হয়তো আজকে দুইজনের মিলন হবে, পূরণ হবে তাদের দীর্ঘ ভালোবাসার প্রতীক্ষা। একে অন্যকে বলবে তাদের অন্তরের অন্তঃস্থল থেকে নির্গত ভালোবাসার কথা। তাই একটু প্রাইভেসি তো লাগবেই, তাই না? তাহলে এখন আপনারা বিদেয়ী হন।